We can close this, I guess. Yeah. So I think we can get started. Hasib, should we start? Yeah, I guess we can start. So, for those of you who are present here today, a very good evening. And as you all know, this workshop titled The First Layers of Neural Networks, if I'm not wrong, will be conducted by our very own Sabbir Mullah Bhaya. He has been the former chair at NSU ACM student chapter and is currently working as a research assistant at Opurbo Labs NSU. So, Bhaya, I guess I'll hand this over to you. Thank you, Hasib, and thank you to NSSM Student Chapter for organizing this. So আমি এক্সপেক্ট করব এখানে আপনারা যারা আছেন সবার সামনে একটু খাতা কলম রাখবেন, আমরা একটু টুকটাক ম্যাথমেটিক্স দেখবো যেগুলো আপনারা তুলে রাখতে পারবেন, এবং আপনারা একটু সবাই একটা কমফোর্টেবল পজিশনে বসে ফলো করবেন ওয়ার্কশপটা। সেই সাথে আপনাদের ফোনে না জয়েন করে আশা করি সবাই আপনার পিসিতে জয়েন করেছেন এবং কিবোর্ড মাউস এভরিথিং ইজ রেডি, যাতে আপনারা আমার সাথে সাথে আমি যদি কিছু কোড করি আপনারা ফলো করতে পারেন। So yeah, welcome to day 1 of this workshop. আমরা একদম অ্যাডারেন্টলি যেই এই ওয়ার্কশপের ইভেন্ট পেজে যেই সিলেবাসটা দেওয়া আছে আমরা ঠিক হুবহু সেইভাবেই যে ফলো করব তা না, আমরা আমাদের নিজেদের পেজে আগানোর ট্রাই করব ডিপেন্ডিং অন আপনারা কিভাবে শিখতেছেন অ্যান্ড আমি কিভাবে ডেলিভার করতে পারতেছি আমার লেকচার্স, তার উপর ডিপেন্ড করে আমরা আগাবো। অ্যান্ড আপনারা কোয়েশ্চেন করতে পারেন আমাকে, অবভিয়াস কিছু না হলে লাইক ইন্টারাপ্ট করেও কোয়েশ্চেন করতে পারেন, একদম লাস্টে যে কোয়েশ্চেন সেশন থাকবে তা না। সো আমি যখন কোনো একটা কিছু বলে শেষ করবো ইউ ক্যান জাস্ট আস্ক মি। আমরা খুবই ইন্টারাক্টিভ করার ট্রাই করবো সেশনটা। ডে 1 এ আমরা মোটামুটি যে জিনিসগুলো দেখবো সেটা হলো যে নিউরাল নেটওয়ার্কের আগে যে পারসেপট্রন মডেলস গুলো ইউজ হইতো সেই পারসেপট্রন মডেল ইউজ করে কি কি প্রবলেম সলভ করা হইতো এবং সেই প্রবলেমগুলোর সীমাবদ্ধতা কি ছিল এবং ওই মডেলগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চাইলে কি করতে পারি সেটা দেখবো, এবং সেই সাথে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু বেসিক্স দেখবো যেগুলো নর্মালি আপনার নিউরাল নেটওয়ার্ক ইমপ্লিমেন্টেশনে লাগতে পারে। এছাড়াও আমরা একটা ডেটা সেট একদম ব্রেকডাউন করে ফেলবো। একটা ডেটা সেটের এমএনআইজড যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটের মধ্যে ডেটাগুলো কিভাবে আছে, কিভাবে সাজানো আছে, আমরা ইন্ডিভিজুয়ালি পিকচার কিভাবে বের করে আনতে পারি, ডেটা লোডার কিভাবে লোড করে আমরা সেটা ট্রেনিং এর কাজে পাঠাতে পারি, এইসব জিনিস আমরা শিখে ফেলবো। সো ফার্স্ট ডেতে আমরা পাইথন বা কোডিং রিলেটেড যেই জিনিসগুলো থাকবে সেগুলো আমরা দেখে ফেলবো, অর্থাৎ আমরা পাইটর্চ লাইব্রেরিটা দেখবো। সো আপনারা পরবর্তীতে আমরা দেখবো যে নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং এ মেজর দুইটা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরিজ হলো, একটা হলো টেনসরফ্লো আর একটা হলো পাইটর্চ। এদের মধ্যে একসময় ফান্ডামেন্টাল অনেক ডিফারেন্স থাকলেও বর্তমানে এই দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স নাই। সো আমরা পাইটর্চই শিখবো। সো আমরা হালকা একটু পাইথন শিখবো, পাইটর্চ শিখবো আর নিউরাল নেটওয়ার্কের কিছু বেসিক্স শিখবো। এই 2 তে আমরা মেইনলি একটু ম্যাথমেটিক্যাল কিছু কনসেপ্ট শিখবো, একটা মডেলের আর্কিটেকচার, সেই মডেলটার ফরওয়ার্ড প্রপাগেশনের ম্যাথমেটিক্স, ব্যাকওয়ার্ড প্রপাগেশনের ম্যাথমেটিক্স, আমরা স্টেপ বাই স্টেপ একদম খুঁটিনাটি সবকিছু শেখার ট্রাই করব। এবং ডে 3 তে আমরা আমাদের একটা মডেল ট্রেন দিব, যে মডেলটাকে আপনি যদি একটা পিকচার দেন, ইমেজ দেন 0 1 2, সেই মডেলটা ওইটার রেজাল্টটা বলে দিবে যে এটা স্ট্রিং রিটার্ন করবে, যে এটা কি 0 নাকি 1 নাকি 2। এরকম একটা মডেল আমাদের প্রজেক্ট 3 দিনের মাথায় কমপ্লিট হয়ে যাবে। নিউরাল নেটওয়ার্ক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কোনো কোর্স শেখার বিভিন্ন ওয়ে আছে, লাইক আপনি চাইলে একটা টিউটোরিয়াল ফলো করে এর থেকে অনেক কুল একটা প্রজেক্ট করে ফেলতে পারেন, ফেস রিকগনিশন বা যে কোনো একটা কুল প্রজেক্ট করে ফেলতে পারেন কোনো ফান্ডামেন্টালস বা বেসিক্স গুলো না বুঝে। কিন্তু আমরা ট্রাই করবো একটু ফান্ডামেন্টালসটা বুঝতে বুঝতে একটা প্রজেক্ট কমপ্লিট করার। সো ইয়া, ওয়েলকাম টু ডে 1, লেটস প্রসিড। আম সাব্বির মোল্লা, আমি এই বছর গ্রাজুয়েশন শেষ করি। 2017 সালে নর্থ সাউথে জয়েন করেছিলাম এবং
প্রোগ্রামিং এ আমি ইন্টারেস্টেড হই 2016 সালে এইচএসসির পরে। তখন মনে হলো যে দ্যাটস আ লং স্টোরি, সো লেটস মেক ইট শর্ট। আমার সি শার্পের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, যেখান থেকে ইউনিটিতে গেম ডেভেলপ করা শুরু করি এবং এক সময় একটা ইন্টার্ন গেম ডেভেলপার হিসেবে জয়েন করি একটি স্টার্টআপে। অ্যান্ড এরপর 2020 সালে আমি চেয়ার ইলেক্টেড হই নর্থ সাউথ এসএম স্টুডেন্ট চ্যাপ্টারে। আর বর্তমানে আমি পার্ট টাইম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি অপূর্ব এনএসইউ আর&ডি ল্যাবে ডক্টর নাবিল মোহাম্মদ স্যারের আন্ডারে। এবং এখানে আমি ডিপ লার্নিং নিয়ে বেশ কিছু মডেল নিয়ে কাজ করতেছি। সো দ্যাটস অল অ্যাবাউট মি। টিচিং এথিক্স নিয়ে কিছু ব্যাপার আমি শেয়ার ফেলতে চাই, তা হলো যে আই হ্যাভ টু বি আপফ্রন্ট অ্যাবাউট ইট। আই এম নো ইন্ডাস্ট্রি লিডার, নর আই এম আ টিচার, নর আই এম আ ডিপ লার্নিং পায়োনিয়ার। সো আমরা বেশ কয়েকটা পেপার নিয়ে কাজ করলেও আমার নিজের কিন্তু পাবলিকেশনস এখনো হয়নি। সো আমরা মোটামুটি সবাই সেম লেভেলেই আছি, দ্যাটস মাই পয়েন্ট। অ্যান্ড অনেক ভালো ভালো টিচার্স অ্যান্ড পায়োনিয়ার্স আছে যারা এই টপিকটা শিখায়। তাদের অনেক ভালো অনলাইন রিসোর্স আছে। তাদের অনলাইন রিসোর্স থেকে আপনারা বেস্ট ওয়েতে ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক শিখতে পারবেন। কিন্তু এই ওয়ার্কশপটার মেইন রিজন হলো যে এই রিসোর্স গুলা যে আছে সেটারও হয়তো এক্সিস্টেন্স আপনারা জানতেন না, বা আপনাদের মধ্যে অনেকে নিউরাল নেটওয়ার্ক সম্পর্কে হয়তো কোন একটা স্পেসিফিক পয়েন্টে আটকায় আছেন, যে আপনার ওই অনলাইন রিসোর্স গুলা দেখেও হয়তো আপনারা কমপ্লিট করতে পারতেছেন না, বা কোন একটা স্পেসিফিক জায়গায় আটকে আছেন। সেগুলো আমরা সবাই মিলে সলভ করার ট্রাই করব। সো অ্যাজ আমি নিজেও একজন ইন্টারমিডিয়েট বা নোভিসও বলতে পারি, সো আমি হয়তো আপনাদের এই পুরো কোর্সে একদম যে ব্রডার কনটেক্সটটা দিয়ে দিতে পারবো তাও কিন্তু না, কিছু একটা আমি আপনাদেরকে ভুলও বলে বুঝতে পারি। সো আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যেন আপনারা এখান থেকে আমি যা বলতেছি সব একদম রিলিজিয়াসলি ফলো না করে আপনারা একটু কাইন্ড অফ নিজেদের একটু অ্যাসেস করার ট্রাই করবেন এবং লার্নিং মেথডটাতে ফোকাস করবেন ইনস্টেড অফ ফোকাসিং অন হোয়াট আই এম টেলিং। আমি কিছু প্রিরিকুইজিট নিয়ে কথা বলবো। নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং এর জন্য কি কি লাগে অ্যাকচুয়ালি। এই প্রিরিকুইজিট গুলো আমাদের এই ওয়ার্কশপের প্রিরিকুইজিট না। ওয়ার্কশপের প্রিরিকুইজিট আমরা জাস্ট ম্যাথ 1 to 0 রাখছিলাম এবং আমরা আশা করছিলাম যে জাভার ওপির কনসেপ্ট গুলো আপনারা জানেন। এই প্রিরিকুইজিট যেগুলো আমি বলবো এগুলো হলো আপনাদের মধ্যে যারা ডিপ লার্নিং এ ক্যারিয়ার করতে চান বা ডিপ লার্নিং এ রিসার্চ করতে চান, তাহলে কোন কোন থিওরিটিক্যাল টপিক গুলোতে আপনাদের ফোকাস করা উচিত, আপনারা নেক্সটে যখন এই কোর্সগুলো করবেন অথবা হয়তো করে ফেলেছেন আবার আপনারা এগুলো রিভাইজ করতে চান, কোন কোন টপিক গুলোতে আপনাদের ফোকাস করা উচিত সেটা একটু বলে রাখতে চাই এখনই। আপনাদের মধ্যে আমরা যখন লিনিয়ার অ্যালজেব্রা কমপ্লিট করি, লিনিয়ার অ্যালজেব্রার প্রথম দিকে একটু মোটামুটি কিছু ইজিয়ার কনসেপ্টস থাকে, লাইক ভেক্টরস, দেন ম্যাট্রিসেস, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, যেগুলো আমরা কলেজে স্কুলে করে আসছি। এন্ড এরপরে একটু থিওরিটিক্যাল কিছু কনসেপ্ট শুরু হয়, যেমন ভেক্টর স্পেস, তারপরে সাবস্পেস, তারপরে থাকে লিনিয়ার কম্বিনেশনস, তারপর লিনিয়ার কম্বিনেশনস থেকে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট কিনা সাবস্পেস গুলা, কিংবা স্প্যান করতেছে কিনা, এরকম কিছু টপিক আছে। এই টপিকগুলো কি অ্যাবসলিউটলি নেসেসারি? অ্যাবসলিউটলি নেসেসারি না, তবে অনেক রিসার্চ পেপারের অনেক থিওরি বুঝতে গেলে আপনারা যদি এই টার্মিনোলজি সম্পর্কে পরিচিত থাকেন তাহলে সেই পেপারগুলো কিন্তু ইজিলি বুঝতে পারবেন, আপনাদের বারবার ব্যাক অ্যান্ড ফোর্থ করতে হবে না। সো অবশ্যই সাবস্পেস রিলেটেড যেই টপিকগুলো কথা বললাম, ভেক্টর স্পেস রিলেটেড, ওই টপিকগুলো আপনারা একটু হয় রিভাইজ করবেন, বা এই কোর্সটা যখন আপনারা করবেন ওই টপিকগুলোর নাম শুনলে আপনারা এগুলো ইগনোর করবেন না অন্যদের মতো, আপনারা ওই টপিকগুলো একটু ভালো করে বোঝার ট্রাই করবেন। প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকেও আমাদের মোটামুটি ডিস্ট্রিবিউশনস গুলা কি অ্যান্ড ডিস্ট্রিবিউশন গুলার যে প্রপার্টি গুলা থাকে, যে একটা ডিস্ট্রিবিউশনের মিন বা একটা ডিস্ট্রিবিউশনের এক্সপেকটেশনস অথবা ভ্যারিয়েন্স, এই সিম্পল কিছু কনসেপ্ট যদি আপনারা বুঝেন তাহলে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকে আপনাদের স্টার্ট হওয়ার জন্য আর বেশি কিছু লাগবে না। ম্যাথ 1 to 0 থেকে আমাদের মেইনলি ডেরিভেটিভস গুলো একটু বুঝতে হয়। ডেরিভেটিভস এর চেইন রুল স্পেসিফিক্যালি আমার যদি মনে পড়ে যে সবথেকে কঠিন রুল গুলোর মধ্যে একটা ছিল ম্যাথ 1 to 0 তে, এন্ড ইট ওয়াজন্ট দ্যাট ডিফিকাল্ট অ্যাকচুয়ালি। 3-4টা মেইন ফর্মুলা ছিল, ওইগুলো ফলো করেই আসলে ডেরিভেটিভ গুলো করা যেত। 130 ইন্টিগ্রেশনস অতটা ইম্পর্টেন্ট হবে না, এজ লং এজ আপনি যদি থিওরিটা বুঝেন যে ইন্টিগ্রেশন কি জিনিস। 130 সব আপনাদের যে ফর্মুলা জানতে হবে বা সব ধরনের কঠিন ইন্টিগ্রেশন করতে জানতে হবে তাও না।
250-তেও সেম জিনিস, আপনার যে সব ধরনের ম্যাথ বা সব জানতে হবে তা না, বাট মোটামুটি 250-তে কিন্তু ছিল মাল্টি ভেরিয়েবল ক্যালকুলাস। সো একাধিক ভেরিয়েবল থাকলে সেগুলোর ডেরিভেটিভ কিভাবে বের করে বা ওইগুলোর ডেরিভেটিভ বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়, এতটুকু থিওরিও যদি বুঝেন তাহলেও কিন্তু ইউ ক্যান গেট স্টার্টেড উইথ নিউরাল নেটওয়ার্কস এন্ড ডিপ লার্নিং। ইনফরমেশন থিওরি আমাদের ভার্সিটিতে পড়ায় না, এবং কোনো জায়গায় আমি জানি না কম্পিউটার সায়েন্সের ডিগ্রিতে কোথাও পড়ায় কিনা, বাট ইনফরমেশন থিওরি কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আপনি যদি এই নিউরাল নেটওয়ার্ক নিয়ে রিসার্চ করতে চান। বাট আপাতত এখান থেকে যে টপিকগুলো লাগে সেগুলো মোটামুটি এমনিতেই আপনি যে কোনো কোর্স করতে গেলেই দেখবেন যে পড়াবে। ইনফরমেশন এন্ট্রপি রিলেটেড, স্পেসিফিক্যালি ইনফরমেশন থিওরি থেকে একটা ইম্পর্টেন্ট টার্ম আছে যেমন কেএল ডাইভারজেন্স। আপনারা হয়তো যারা মেশিন লার্নিং এর আগে করছেন কেএল ডাইভারজেন্স শুনছেন, ওইটা ইনফরমেশন থিওরি থেকে ডেরাইভ করছে। অ্যালগরিদম ডিজাইন এখানে লেখা, আপনাদের যে সিএসসি 373 তে একদম এক্সপার্ট হইতে হবে এরকম না, তবে আপনি যদি প্রোগ্রামিং এ প্রফিশিয়েন্ট হন, আপনি যদি দ্রুত একটা অ্যালগরিদম ডিজাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এক্সপেরিমেন্ট করার সময় খুবই হেল্প হবে। Alright, so those are the prerequisites for people that want to pursue this course. শুধু এই ওয়ার্কশপে না, বরং পরবর্তীতে ফিউচারে এই নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং নিয়ে পারসিউ করতে চায় ক্যারিয়ার, তাদের জন্য এই টপিকগুলো কিন্তু খুবই এসেনশিয়াল টু কমপ্লিট। এসেনশিয়াল বলতে আপনারা আবার যদি মনে করেন যে আমি তো এটা পারি না, তাহলে আমার ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক আমাকে দিয়ে হবে না, তাহলে আমি করব না, নট লাইক দ্যাট। আপনি কিন্তু স্টার্ট করে দিতে পারেন। ইনফ্যাক্ট আমরা এগুলা কিছু না জেনেও কিন্তু ডিপ লার্নিং নিউরাল নেটওয়ার্ক দিয়ে অনেক সুন্দর সুন্দর মডেল বানাইতে পারি, ইন্টারেস্টিং প্রজেক্টে কাজ করতে পারি। বাট দিস আর থিংস, আপনি যখন রিয়েল লাইফে একটা প্রবলেম সলভ করতে যাবেন, তখন কিন্তু আপনি ওই প্রবলেমটা টিউটোরিয়াল পাবেন না, ওই প্রবলেমটা আপনার নিজের সলিউশনটা সাজাইতে হবে। তখন কিন্তু আপনার এইগুলার বেসিক গুলোই আপনাকে হেল্প করবে ওই প্রবলেমটার সলিউশন নিজে সাজানোর জন্য। বাট স্টার্টে ভয় পাওয়ার কিছু নাই, এইগুলার কোনোটা না জানলেও সমস্যা নাই, ইউ ক্যান অলওয়েজ গেট স্টার্টেড। Alright, so at this point I want to make sure যে আমি পর্যন্ত যা বলছি was I clear? কোনো ইন্টারনেট ইস্যু বা কোনো প্রবলেম ছিল? Alright, thank you. So this is a very famous meme about machine learning algorithms. আপনাদের মধ্যে অনেকে হয়তো আমরা মেশিন লার্নিং এর যে জেনারেল অ্যালগরিদম আছে সেগুলো একটু স্কিপ করে যাব এই ওয়ার্কশপটাতে। আমরা একদম সরাসরি নিউরাল নেটওয়ার্কেই ফোকাস করার ট্রাই করব, বাট স্টিল আমরা দেখবো যে মেশিন লার্নিং এর কিছু কনসেপ্ট বারবার চলে আসবে নিউরাল নেটওয়ার্কে, বিকজ আলটিমেটলি নিউরাল নেটওয়ার্কস এন্ড ডিপ লার্নিং মেশিন লার্নিং এরই একটা সাবফিল্ড। সো মেশিন লার্নিং রিলেটেড প্রবলেম সলিউশনের যে কাজটা হয়, আমরা নর্মালি আমাদের একটা মডেল থাকে, সেই মডেলকে আমরা কোনো একটা ডেটা দেই, মডেলটা ও প্রথমে মডেলের প্যারামিটারগুলো র্যান্ডম থাকে, সো ও যে অ্যান্সার বা সলিউশনটা দেয় সেই সলিউশনটা রং হয় নর্মালি। তো ও যে ভুল অ্যান্সারটা দেয়, ওই ভুল অ্যান্সারটা থেকেই আমরা মডেলটাকে আবার শেখানোর চেষ্টা করি যে তুমি কেন ভুলটা করলে। তখন এই মডেলটা নিজেকে একটু একটু করে চেঞ্জ করে, তারপর আবার যখন ডেটা দেই আবারও ও ভুল অ্যান্সার দেয়, বাট আগের থেকে একটু কম ভুল অ্যান্সার দেয়। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি ডেটা দেই এবং ওকে চেঞ্জ করতে থাকি। এই প্রসেসটাকেই বলে ট্রেন করা মডেল। এবং এরকম সাফিসিয়েন্টলি যদি আমি অনেক ডেটা দিয়ে অনেকবার এই কাজটা করি, তাহলে এক সময় আমাদের উই ক্যান হোপ যে মডেলটা এক সময় ভালো কাজ করা শুরু করে। তো আমরা এই প্রসেসটা আরো ডিটেইলে দেখবো সামনে। ডিটেইলে দেখার আগে আমরা একটু দেখি যে নিউরাল নেটওয়ার্ক অ্যাকচুয়ালি কোন কোন প্রবলেমের ক্ষেত্রে ইউজ হয়। একটা খুবই মেজর প্রবলেম হলো ইমেজ ক্লাসিফিকেশনের ক্ষেত্রে। অর্থাৎ আপনাকে যদি একটা ইমেজ দেওয়া হয়, এক্সকিউজ মি, আপনাকে যদি একটা ইমেজ দেওয়া হয়, আপনাকে বলতে হবে যে ইমেজটা কিসের। সো ইউ কুড হ্যাভ মাল্টিপল ইমেজেস, একটা ডগ থাকতে পারতো, একটা বুক থাকতে পারতো, এন্ড এই মডেলটাকে ক্লাসিফাই করতে হবে যে এই ইমেজটা কিসের। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে একটা ক্যাটের ইমেজ দিয়েছে, বলে দিচ্ছে ক্যাট। ওসিআর এর প্রবলেমেও আমরা নিউরাল নেটওয়ার্কস ইউজ করতে পারি। ওসিআর মানে হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশনস, দ্যাট ইজ একটা ইমেজের মধ্যে যদি টেক্সট থাকে তাহলে সেই টেক্সট গুলোকে এক্সট্রাক্ট করে স্ট্রিং বানাবে। এই টাইপের প্রজেক্ট হয়তো আপনারা অনেক অ্যাপ দেখছেন, প্লে স্টোরে অনেক অ্যাপ আছে যে আপনি যদি একটা ইকুয়েশনের ছবি তুলে দেন, তাহলে সেই ইকুয়েশনটাকে সলভ করে দিচ্ছে। তো সেখানে কিন্তু আপনি একটা ইমেজ দিচ্ছেন ইনপুটে, এন্ড ও একটা ওসিআর মডেল দিয়ে ইমেজটা থেকে
এই ক্যারেক্টারগুলোকে স্ট্রিং আকারে এক্সট্রাক্ট করতেছে, দেন ওইটাকে এভালুয়েট করে একটা অ্যান্সার আপনাকে রিপ্লাই দিচ্ছে। সো দ্যাটস দ্য ইউজ কেস অফ ওসিআর। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এও কিন্তু নিউরাল নেটওয়ার্কস ইউজ হয়। যেমন আপনাকে যদি একটা বড় টেক্সট থাকে, সেটা যদি আপনি একটা সামারাইজ করতে চান, সেখানেও আপনি নিউরাল নেটওয়ার্ক ইউজ করতে পারেন। কিংবা আপনার যদি একটা টেক্সটকে ট্রান্সলেট করতে চান ইংলিশ থেকে ইটালিয়ান বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে, সেখানেও আপনি নিউরাল নেটওয়ার্ক দিয়ে এই ট্রান্সলেশনের কাজটা করে ফেলতে পারেন। আরো ইউজ কেস আছে নিউরাল নেটওয়ার্কের, তার মধ্যে একটা হলো অবজেক্ট সেগমেন্টেশন বলে। একটু আগে আমরা যে ইমেজ ক্লাসিফিকেশন দেখছি, তার সাথে অবজেক্ট সেগমেন্টেশনের ডিফারেন্স, এই ছবি দেখে কেউ কি বলতে পারবেন যে ডিফারেন্সটা কি আসলে? তাহলে আমি বুঝতাম যে না, আমার ড্রয়িং স্কিল ভালো। ইমেজ হচ্ছে যে কোনো একটা বলতেছে একটা জিনিসের মধ্যে, আর অবজেক্টটা হচ্ছে ধরেন দুইটা জিনিস দেওয়া হচ্ছে দুই রকমের, দুইটাকে ডিফাইন করতেছে। গুড। সো ইমেজ ক্লাসিফিকেশনের যে জিনিসটা হয়, ইমেজ ক্লাসিফিকেশনের যে জিনিসটা হয়, আমার পুরো ইমেজটার উপরে ভিত্তি করেও একটা রেজাল্ট দিচ্ছে আমাকে যে দিস ইজ আ ক্যাট। বাট অবজেক্ট সেগমেন্টেশন, এটা অ্যাকচুয়ালি ইমেজ ক্লাসিফিকেশনে একটা অ্যাডভান্সড কাইন্ড অফ প্রবলেম বলা যায়, যে একটা ইমেজে মাল্টিপল কাইন্ডস অফ প্রজেক্টস থাকতে পারে, অবজেক্টস থাকতে পারে। আমার প্রত্যেকটা অবজেক্টকেই রিকগনাইজ করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে যে অবজেক্টটা কিসের। এই টাইপের প্রজেক্টগুলো আপনারা অনেক স্ক্যারি ছবিতে দেখছেন, যে অমুক কান্ট্রিতে হয়তো গভর্নমেন্ট বা কোনো একটা সংস্থা মানুষের পেডেস্ট্রিয়াল ছবি তুলে মানুষকে আইডেন্টিফাই করতেছে, কে হাঁটতেছে, কেউ দৌড়াচ্ছে, কে কোন দেশে আছে, কোন শহরে আছে। এরকম স্কেরি অনেক ছবিতে হয়তো দেখে থাকবেন, ওগুলো অবজেক্ট সেগমেন্টেশনের কাজ। এন্ড খেয়াল করবেন, এখানে কিন্তু শুধু যে এদের বাউন্ডিং বক্স দিচ্ছে তা না, সেটাও করা যায়। এখানে কিন্তু একদম পিক্সেল বরাবর আপনাকে একটা মাস্ক রিটার্ন করে দিচ্ছে সেগমেন্টেশনে, হুইচ ইজ ইউজফুল ইন লটস অফ কেসেস। আপনি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে স্পিচ রিকগনিশন কাজও করতে পারবেন। স্পিচ কি জিনিস, আপনারা স্পিচ আমরা কম্পিউটার কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি কেউ জানেন? ভয়েস রেকগনিশনের মাধ্যমে। হ্যাঁ, বাট আমার কোশ্চেনটা ছিল যে স্পিচ অ্যাকচুয়ালি কি। যদি আমরা ফিজিক্সের ভাষায় চিন্তা করি, ফিজিক্স কিন্তু স্পিচ হলো সাউন্ড দ্যাট ইজ আ ওয়েভ, তাই না? আমরা ফিজিক্সে পড়েছিলাম যে স্পিচ হলো ওয়েভ। সো যে কোনো আপনি সাউন্ড বা স্পিচকে একটা ওয়েভ আকারে রিপ্রেজেন্ট করতে পারবেন। এখন এই ওয়েভটা তো কন্টিনিউয়াস, সো আমরা তো কম্পিউটারে কন্টিনিউয়াস কোনো কিছু সেভ করতে পারি না। সো এটাকে স্যাম্পলিং করতে হয়, অর্থাৎ আমরা বলবো যে এই পয়েন্টটাকে আমরা মনে রাখবো, এই পয়েন্টটাকে মনে রাখবো, এই পয়েন্টটাকে মনে রাখবো। এভাবে আমরা এরকম কিছু পয়েন্টস বের করি স্যাম্পল আকারে, এন্ড ওই পয়েন্টস গুলোকে আমরা সেভ করে রাখি কম্পিউটারে। সো এবং আমরা এক্সপেক্ট করি যে ওই কন্টিনিউয়াস স্পিচটা রিপ্রেজেন্টেশন হলো আমাদের এই স্যাম্পলস গুলা। সো এইভাবে আমরা অনেকগুলো পয়েন্টস পাই, এন্ড দ্যাটস আওয়ার স্পিচ। এবং ওই পয়েন্টস গুলোকে আমরা একটা মডেলে দিলে ওই মডেলটা প্রেডিক্ট করার ট্রাই করে যে এই স্পিচের মধ্যে আসলে কি কি কথা বলা হয়েছে। and that is speech recognition. This is different from speaker identification, যেখানে আমরা ডিটেক্ট করি যে কে কথাটা বলছে। এবং আরো অনেক ধরনের কাজ করা যায়, যে এটা কি ড্রামের সাউন্ড নাকি গিটারের সাউন্ড, বা আমরা আরো ক্লাসিফাই বানাইতে পারি যে আমরা ডায়ারাইজেশনও করতে পারি, যে একটা ইউটিউব ভিডিওতে কোন পার্ট থেকে কোন পার্ট কে কথা বলছে, এই পার্টে রন কথা বলছে, এই পার্টটাতে হ্যারি কথা বলছে। এরকম ডায়ারাইজেশনের কাজও স্পিচ রিকগনিশন দিয়ে বা এবং স্পিকার রিকগনিশন দিয়ে করা যায়। ফেস বা স্পিকার রিকগনিশনের মতো কাজও আমরা বায়োমেট্রিক বিভিন্ন ক্লাসিফায়ারে করতে পারি। তো বুঝতেই পারতেছেন যে মনে হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের সব থেকে ইন্টারেস্টিং প্রজেক্ট গুলাই কি তাহলে নিউরাল নেটওয়ার্ক দিয়ে করা যায়? ওয়েল, কাইন্ড অফ। মানে আরো ইন্টারেস্টিং অনেক কাজ আছে কম্পিউটার সায়েন্স, অবভিয়াসলি অ্যালগরিদমস, দেন কম্পাইলার ডিজাইনস, দোজ আর রিয়েলি ইন্টারেস্টিং প্রজেক্টস। বাট নিউরাল নেটওয়ার্কের প্রজেক্টগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং হয়। তো আমরা এই 3 দিনে অ্যাকচুয়ালি কি করব? আমরা এই 3 দিনে একটা নিউরাল নেটওয়ার্ক মডেল বানানো শিখব। সেই মডেলে আমরা একটা ডেটা সেট দিয়ে ট্রেন দিব, এবং ট্রেন করা শেষ হয়ে গেলে আমরা এক্সপেক্ট করব যে এই মডেলটাকে আমরা যদি কোনো নাম্বার দেই, তাহলে এই মডেলটা বলে দিবে যে এটা কোন নাম্বার। এন্ড এটা আমরা সবাই পারবো এই 3 দিন পরে।
অ্যান্ড এমএনআইএসটি ডেটা সেট নিয়ে আমি অনেক কথা বলবো। এই এমএনআইএসটি ডেটা সেটটা কি সেটা আমি একটু আপনাদের বলি। এনআইএসটি নামে একটা সংস্থা আছে, ওরা একটা এটা মেবি ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজিস, ইফ আই এম নট রং। ওরা যেটা করছে, ওরা অনেক মানুষের হ্যান্ড রাইটিং এইভাবে ম্যানেজ করছে। হ্যান্ড রাইটিং গুলা ম্যানেজ করে ওরা সেইগুলাকে ছবি স্ক্যান করছে, স্ক্যান করে মডিফাইড করছে, যে কারণে এম মানে মডিফাইড। তারপরে ওরা সেগুলোকে লেবেলিং করছে আবার। সো লেবেলিং টার্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টার্ম। সো লেবেলিং কিভাবে করে বা কি জিনিস, এটা অ্যাকচুয়ালি তেমন কিছু না, আপনি যে কোনো ভাবে করতে পারেন। আপনি একটা টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, মনে করেন আপনি এমএনআইএসটি এর সিইও, এই ডেটা সেটটা আপনি ডিজাইন করছেন, আপনি একটা লেবেলস ডট টেক্সট ফাইল ক্রিয়েট করতে পারেন। সো অবভিয়াসলি এইগুলা কিন্তু এক একটা ইমেজ, তাই না? একটা কোন একটা ফোল্ডারে আছে, এবং এই ইমেজটা মনে করেন এইটা হলো a.jpg, পরেরটা মনে করেন b.jpg। সো এরকম করে কোন একটা ফোল্ডারে এই প্রত্যেকটা ইমেজ আছে না। সো আপনি লেবেলগুলো এইভাবে করতে পারেন। আপনি একটা টেক্সট ফাইলে সেভ রাখতে পারেন যে আমার a.jpg ফাইলটার এই ইমেজটাতে কত আছে, 0 আছে। আবার ধরেন এইটা মনে করেন z.jpg। সো এরকম সবগুলো সেভ করার পরে আমার z.jpg তে কত আছে, 1। সো এইভাবে করে আপনার ম্যানুয়ালি লেবেলিং করতে হবে। তো বুঝতেই পারতেছেন যে আপনার যদি এরকম 60,000 ডেটা থাকে, অথবা কিছু কিছু ডেটা সেটে মিলিয়নস অফ ডেটা থাকে, আপনার যদি অনেক ডেটা থাকে, সো সেই ডেটাগুলো এইভাবে ম্যানুয়ালি অ্যানোটেট করা একজন দুইজনের কাজ না। আর আপনি যখন একটা বড় ম্যান ফোর্স নিয়ে কাজটা করতে যাবেন, তখন কিন্তু অবভিয়াসলি আপনার অনেক মানুষ লাগবে এই কাজটা করতে, এবং প্রত্যেকটা মানুষকে আপনার স্যালারি দিতে হবে বা টাকা দিতে হবে, অর্থাৎ টাকা দিয়ে করতে হবে এই ডেটা অ্যানোটেশনের কাজটা। সো এই কারণে আমরা যখন মেশিন লার্নিং এর এনথুজিয়াস্টরা, আমরা নরমালি ডেটা সেট ক্রিয়েশনের প্রক্রিয়াতে যাই না। আমরা ট্রাই করি অন্য মানুষরা যে ডেটা সেট গুলা বানায় রাখা দিছে ওপেন সোর্স করে, আমরা সেই ডেটা সেট গুলা ওপেন অ্যাক্সেসিবল করে রাখছে, সেই ডেটা সেট গুলো আমরা ইউজ করে আমাদের রিসার্চ করার ট্রাই করি। সো তেমনি একটা ডেটা সেট এমএনআইএসটি ডেটা সেট, এই ডেটা সেটটাই আমরা ইউজ করব। তো প্রত্যেকটা এই ডেটা সেটে কি আছে, আমার 60,000টা ছবি আছে, এবং প্রত্যেকটা ইমেজের সাথে তার একটা করে লেবেলও আছে। অর্থাৎ এইটা একটা পিকচার 7, তার লেভেল হলো 7। এই কন্ডিশন দুটো আমরা একটু পরে আবার ব্যাক করব যে এখানে কি লিখছি। তো এই পর্যন্ত আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে বা কোনো কোয়েরি বা এনিথিং ইউ ক্যান আস্ক অ্যাবাউট মি অর অ্যাবাউট নিউরাল নেটওয়ার্কস অর এনিথিং? No, bhaiya. অলরাইট, লেটস প্রসিড। তো আমরা একটু মানুষ কিভাবে চিন্তা করে আর কম্পিউটার কিভাবে চিন্তা করে তার একটা পার্থক্য করার ট্রাই করি। আপনাকে যদি আমি আস্ক করি যে 97 কি প্রাইম নাম্বার, আপনারা কেউ জানেন 97 প্রাইম নাম্বার কিনা? Not sure, bhaiya. Yes. Yes, bhaiya. Prime Right. number. এটা একটা প্রাইম নাম্বার। এটা আপনারা কিন্তু অনেকেই সাথে সাথে রিপ্লাই দিতে পারছেন, কারণ হয়তো আপনাদের জিনিসটা 1 থেকে 100-র মধ্যে প্রাইম নাম্বার অনেকের মুখস্থ থাকতে পারে। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি যে 199999843 এটা কি প্রাইম নাম্বার, আপনারা কেউ কি না। অ্যানসার দিতে পারবেন? Yes, I think. You can't answer it actually. And আপনাদের যদি ক্যালকুলেটর বা কম্পিউটার না দেয়া হয়, তাহলে আপনাকে যদি আরো অনেক বড় একটা নাম্বার দেই, আমি এটা কম্পিউটার থেকে নিচ্ছি নাম্বারটা, অ্যাকচুয়ালি এটা আমার মুখস্থ না। সো এই নাম্বারটা প্রাইম নাম্বার কিনা আমি যদি আপনাদের আস্ক করি, এই নাম্বারটা আপনাদের বের করতে সপ্তাহ পর সপ্তাহ লাগে যাইতে পারে ক্যালকুলেট করতে। অর্থাৎ বাট একটা কম্পিউটারে কতটুকু সময় লাগতে পারে এটা প্রাইম নাম্বার কিনা ক্যালকুলেট করতে? আপনারা তো অ্যালগরিদম নিয়ে অলরেডি কাজ করছেনই। কত খুব বেশি হলে 1 সেকেন্ড, বা নাম্বারটা যদি অ্যাকচুয়ালি অনেক হিউজ হয় তাহলে হয়তো 1-2 মিনিট। সো যে কাজটা করতে একটা মানুষের সপ্তাহ পর সপ্তাহ লাগতে পারে, সেই কাজটা কিন্তু কম্পিউটার সেকেন্ডের মধ্যে বা মিনিটের মধ্যেই করে ফেলতে পারতেছে। এন্ড কম্পিউটারের এই অ্যাডভান্সমেন্টের রিজনই কিন্তু এইটা, যে মানুষ যে কাজগুলো করতে এত কষ্ট হয়, সেই কাজগুলো সেকেন্ডের মধ্যে একটা কম্পিউটার করে ফেলতে পারতেছে। একটা কম্পিউটার প্রত্যেক সেকেন্ডে 10⁻8 সংখ্যক ক্যালকুলেশনস করে ফেলতে পারতেছে, বা তার থেকেও বেশি, ডিপেন্ডিং অন দ্য প্রসেসর, রাইট?
মানুষ কিন্তু এত দ্রুত চিন্তা করতে পারে না। সো এই রাউন্ডে কে জিতলো? মানুষ ভার্সেস কম্পিউটার, কম্পিউটার জিতলো, রাইট? কিন্তু আরেকটা প্রবলেম দেখেন, ইজ অরেঞ্জ। সো এটা একটা ফাংশন আমি ডিজাইন করার ট্রাই করতেছি, যাকে আমি একটা ইমেজ দিব, ও বলার ট্রাই করবে যে এটা অরেঞ্জ কিনা। আপনারা কি এরকম অ্যালগরিদম কেউ বানাইতে পারবেন যে বলবে যে এটা অরেঞ্জ কিনা? আচ্ছা, প্রাইম নাম্বারের অ্যালগরিদমটা কি হবে আমাকে একটু কেউ বলেন তো। আপনাকে যদি একটা নাম্বার দেয়া হয়, নাম্বারটা প্রাইম কিনা, ট্রু নাকি ফলস, সেটা আপনারা কিভাবে করবেন? প্রথম থেকে ওই নাম্বারটা সবগুলো নাম্বার দিয়ে ভাগ দিব। রুদ্র মজুমদার একটু একটু জোরে বলবেন কাইন্ডলি। ভাইয়া 2 থেকে দেন কত পর্যন্ত? ওই n পর্যন্ত, স্কয়ার রুট n পর্যন্ত, রাইট? ভাগ Yeah. দিব সবসে। দ্যাটস ব্রিলিয়ান্ট অ্যাকচুয়ালি। সো নরমালি আমরা প্রাইম নাম্বারের সংজ্ঞা এভাবে ডিফাইন করি যে আমার যদি নাম্বারটা হয় যদি n, তাহলে আমরা 2 থেকে n পর্যন্ত নাম্বারস দিয়ে একে ভাগ করার ট্রাই করি। যদি ভাগ করা যায় কোনোটা দিয়ে, n-1 পর্যন্ত, অ্যাকচুয়ালি n-1 পর্যন্ত ইনক্লুসিভ ভাবে সবগুলা দিয়ে ভাগ করার ট্রাই করি। যদি এদের মধ্যে কোনোটা দিয়ে ভাগ করা যায় তাহলে আমরা বলবো যে এটা প্রাইম না, আর যদি ভাগ করা যায় তাহলে বলবো প্রাইম না, আর যদি ভাগ করা না যায় তাহলে বলবো প্রাইম। এটা হলো প্রাইম নাম্বারের সংজ্ঞা। রুদ্র মজুমদার জিনিসটাকে আরেকটু এফিশিয়েন্ট করে ফেলছে, সো ওর প্রোগ্রামটা আরো এফিশিয়েন্টলি রান হবে। আর সেটা হলো যে 2 থেকে রুট n পর্যন্ত টেস্ট করলেই হয়, আমার n-1 পর্যন্ত যাওয়া লাগবে না। দ্যাটস ব্রিলিয়ান্ট অ্যাকচুয়ালি। That's something cool that you should know. So yeah, so আমরা এটা অ্যালগরিদমটা বলতে পারতেছি। অরেঞ্জের বেলায় আমরা কি টাইপের অ্যালগরিদম চিন্তা করতে পারি? আপনারা কেউ একটু আমাকে একটু হিন্টস দেন তো, বা হেল্প করেন তো, কি বলতে পারি? সো আমরা যদি আমাদের নর্মাল যে প্রোগ্রামিং নলেজ দিয়ে যদি চিন্তা করি, তাহলে হয়তো আমাদের মাথায় আসতে পারে যে আমরা দেখবো যে অরেঞ্জ অর্থাৎ কমলা কালার কতটুকু আছে ইমেজের মধ্যে, সেটা টেস্ট করতে পারি। সো অরেঞ্জ কালারের পরিমাণটা আমরা দেখতে পারি। সো আমরা এরপরে বের করতে পারি যে অরেঞ্জ কালার যদি ইমেজে 50% এর বেশি হয় তাহলে বলবো যে এইটা একটা অরেঞ্জের ছবি। বাট দেন প্রবলেম হইলো যে আমাকে যদি কমলা কালারের একটা ক্যাট দেওয়া হয় তাহলে সেটাকেও আমাদের মডেল বলবে যে এইটা একটা অরেঞ্জ। বা যদি একটা অরেঞ্জের ছবি আমি রাত্রেবেলা তুলে দেই তাহলে আমাদের মডেল বলবে যে এটা অরেঞ্জ না। সো বুঝতেই পারতেছেন যে আমরা কোনো ইফ এলস বা আমাদের নর্মাল যে প্রোগ্রামিং নলেজ সেগুলো দিয়ে কিন্তু আমরা এই অ্যালগরিদমটা সলভ করতে পারতেছি না। অথচ মানুষ খুব ইজিলি ছবিটা দেখেই কিন্তু বুঝে ফেলতেছে এটা একটা অরেঞ্জ। আপনার কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পিক্সেল অ্যাসেস করতে হয় না যে এই পিক্সেলটা কি অরেঞ্জ, এই পিক্সেলটা কি হোয়াইট, এই পিক্সেলটা কি। আপনি কিন্তু অ্যাজ আ হোল এই ছবিটা দেখেই আপনি বলে দিচ্ছেন যে এটা একটা অরেঞ্জ। তো যে কাজটা আপনি এত ইজিলি করতে পারতেছেন, কম্পিউটার সে কাজটা ইজিলি করতে পারতেছে না। অন্যদিকে যে কাজটা কম্পিউটার ইজিলি করতেছে সেই কাজটা কিন্তু আপনি ইজিলি করতে পারতেছেন না। তো এই দুই ধরনের অ্যালগরিদমের মধ্যে আমরা বুঝতেই পারতেছি যে একটা বেসিক ডিফারেন্স আছে। এই ডিফারেন্সটা হলো যে একটা নাম্বার প্রাইম কিনা সেই প্রসিডিওরকে বা অ্যালগরিদমটা আমরা ডিফাইন করতে পারি, ডেফিনিশন দিতে পারি। একটা ডেফিনিশন কি, যে একটা নাম্বার প্রাইম কখন হবে? একটা নাম্বার প্রাইম তখনই হবে যখন এই নাম্বারটা 1 এবং ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ দেওয়া যাবে না। সো আমরা ওই প্রসিডিওরটা খুব ইজিলি প্রোগ্রামিং এ উল্লেখ করে আমরা বলে দিতে পারি এই নাম্বারটা প্রাইম অথবা এই নাম্বারটা প্রাইম না। কিন্তু অরেঞ্জের বেলায় সেই কাজটা কিন্তু আমরা করতে পারতেছি না। অরেঞ্জের বেলায় আমরা বলতে পারতেছি না যে এই পিক্সেল গুলো এরকম হলে এটা করো, এই পিক্সেল গুলো এরকম হলে এরকম করো। আমরা কিন্তু এরকম কোনো স্পেসিফিক কোনো কি বলে কোনো স্পেসিফিক কোনো রুলস সেট করতে পারতেছি না। কারণ আমার একটা অরেঞ্জের পাতা থাকতে পারে সবুজ বিশাল একটা, আর একটা অরেঞ্জে 5টা পাতা থাকতে পারে, একটা অরেঞ্জে কোনো পাতাই থাকবে না, একটা অরেঞ্জের অর্ধেক হয়তো পাতা দ্বারা ঢাকা, একটা অরেঞ্জ রাত্রে ছবি তোলা, একটা অরেঞ্জ এত আলো পড়ছে যে এক সাইড পুরো সাদা হয়ে আছে। সো রিয়েল লাইফ সিনারিওতে এই জিনিসগুলো অনেক ভ্যারি করতে পারে। সো আপনি কিন্তু জাস্ট ইফ এলস দিয়ে রুলস সেট করে এরকম একটা ক্লাসিফায়ার ক্রিয়েট করতে পারবেন না।
সো এই টাইপের প্রবলেমগুলো আমরা সলভ করার ট্রাই করি নিউরাল নেটওয়ার্কস দিয়ে। অলরাইট, সো নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমি একটু আপনাদের কোয়েশ্চেন করি, দেখি আপনাদের এই ব্যাপারে কার কতটুকু নলেজ। আমরা নর্মালি ক্যামেরা দিয়ে যে ছবি তুলি, সেই ছবিটা তারপর হয়তো আমরা কম্পিউটারে স্টোর করি। তো একটা ছবি একটা কম্পিউটারে কিভাবে স্টোর হয়? লাইক আমরা জানি যে কম্পিউটারের মধ্যে স্টোরেজ থাকে, র্যাম থাকে, সে র্যামের মধ্যে বাইটস থাকে, এন্ড আমরা নাম্বার সেভ করতে চাই যদি একটা স্পেসিফিক নাম্বার, লেটস সে উই ওয়ান্ট টু স্টোর দ্য নাম্বার 5 ইন ডেসিমাল। সো 5 এর বাইনারি হলো 101, সো উই ক্যান স্টোর দিস ভ্যালু ইন 1 বাইট, এন্ড তাহলে আমাদের এই 5 আমাদের স্টোরেজে সেভ হয়ে গেল। বাট একটা ইমেজ আমরা কিভাবে স্টোর করি? একটা ইমেজ একটা কম্পিউটার কিভাবে সেভ হয় আপনারা কেউ বলতে পারবেন? হ্যাঁ, ইমেজের প্রত্যেকটা পিক্সেল আলাদা আলাদা ভাবে সেভ হয়, প্রত্যেকটা পিক্সেলের যে কালার কোড ওটা এমন ভাবে। ইয়েস, গুড। পিক্সেলের কালার কোড একটা এক্সাম্পল দেন তো, কেমন হয়? #F0000 সামথিং লাইক দ্যাট। ইয়েস, কুল। আর কেউ জানেন এটা? RGB কালার মানে হচ্ছে ফার্স্টে হচ্ছে রেড, মানে হচ্ছে 256 মেবি, এটা হচ্ছে হাইস্ট, আর 0 থেকে 256 এর মধ্যে হচ্ছে কালারটা হয়। 0 থেকে 255 অ্যাকচুয়ালি, বাট এই রেঞ্জ কেন বলেন হ্যাঁ, তো? এটা আসলে জানি না, কিন্তু এই রেঞ্জের মধ্যে থাকে আর কি। ভাইয়া ওই যে 1 বাই 8 বিটের জন্য না ভাইয়া? হ্যাঁ, ইয়েস। সো আমাদের 1 বাইট সমান, আমরা জানি যে 1 বাইট সমান 8 বিটস, এবং 8 বিটস এ আমরা 0 থেকে 255 পর্যন্ত নাম্বারস স্টোর করতে পারি। সো আমরা কম্পিউটার ইমেজ কিভাবে স্টোর করি? এইভাবে আপনারা দেখুন। সো আমরা তো নরমালি অনেক বড় বড় ইমেজ নিয়ে কাজ করি। আপনাদের কার ফোনে কত মেগাপিক্সেল আছে? আপনারা একটু ভাব নেন দেখি, সব থেকে বেশি যদি মনে হয় যে আমার ফোন অনেক বেশি মেগাপিক্সেল। হাই হাই, কারো ফোনে বেশি মেগাপিক্সেলস নাই? ভাইয়া আমার ফোনে আছে 64 মেগাপিক্সেল। হ্যাঁ, কত মেগাপিক্সেল আপনার? 64 মেগাপিক্সেল। 64 মেগাপিক্সেল। ও, কেউ কি পারবেন না রুদ্র মজুমদারকে হারাইতে? না ভাই, আচ্ছা, ঠিক আছে, তাহলে রুদ্র মজুমদার তার মোবাইলে 64 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা আছে। তো এই 64 মেগাপিক্সেলের অর্থ কি? এটার অর্থ হলো যে ওই ফোনে যেই ছবিটা তুলবে সেই ছবিতে 64 মিলিয়ন 0000000 সংখ্যক পিক্সেলস থাকবে। এন্ড এক পিক্সেল বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? আপনার মনিটরের উপর বা আপনার মোবাইলের উপর যদি কখনো পানির ফোঁটা পড়ে থাকে, তাহলে আপনি দেখবেন যে ওই পানির ফোঁটা দিয়ে যদি স্ক্রিনের উপর তাকান, দেখবেন যে খুব মানে ছোট ছোট মনে হচ্ছে লাইটের মতো দেখা যাচ্ছে, আলাদা আলাদা। তো এবং ওইগুলা দেখবেন যে রেড, গ্রিন, ব্লু আলাদা করে আলাদাও করা যায় কিছু ক্ষেত্রে। আপনার ওই মনিটরটা ডিপিআই সংখ্যা যদি কম হয়, তো আপনার মনিটরের একদম ক্ষুদ্রতম যেই লাইটটা আমি বলবো সহজ ভাষায়, ওইটা হলো একটা পিক্সেল। এবং এরকম 64 মিলিয়ন সংখ্যক লাইটের জন্য ইনফরমেশন স্টোর করতে পারবে এই রুদ্র মজুমদারের ওই মোবাইলটাতে। সো আমরা এত বড় পিকচার নিয়ে চিন্তা করব না, আমরা একটু ছোট ছোট পিকচার নিয়ে চিন্তা করি। সো এটা একটা ছবি। সো আমি একটা কম দামি ফোন ইউজ করি, আমার ফোন হলো মাত্র 4 পিক্সেল, 4 মেগাপিক্সেল না, 4 পিক্সেল। আচ্ছা, আমার মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছে, লেট মি ফিক্স ইট। না ভাইয়া, remote control, very important.
নাইস। সো আমার স্ক্রিন দেখা যাচ্ছে ঠিক মতো? জি ভাই। সো যেটা বলতেছিলাম যে মনে করেন আমার মোবাইল খুবই খুবই পুরানো আমলের, মাত্র 4 পিক্সেলের ছবি তুলে। তার মানে কি আমার ক্যামেরাতে শুধুমাত্র 4টা পিক্সেল তোলা যাবে এবং এই এক একটা পিক্সেলের এক একটা আলাদা আলাদা কালার থাকবে। সো আমি একটা ছবি তুললাম যে ছবির একটা পিক্সেল ব্ল্যাক, আরেকটা পিক্সেল হোয়াইট, তারপর ব্ল্যাক। সো কালার কোডিং এর উপর ডিপেন্ড করবে যে আমার এই ছবিটা কিভাবে রিপ্রেজেন্ট করব। সো আমি যদি গ্রে স্কেল চিন্তা করি যে আমার এই ছবিটা গ্রে স্কেল বা শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে, তো আমি এইভাবে চিন্তা করতে পারি যে 0 মানে হলো অ্যাবসেন্স অফ কালার। তো আপনারা যদি জানেন যে ব্ল্যাক মানে কি, ব্ল্যাক মানে হলো যেখানে কোনো কালার নাই বা যেখানে আলো নাই সেটাই তো ব্ল্যাক কালার। তো এর জন্য ওইখানে কালারের ইন্টেন্সিটিটাকে আমি বলতেছি 0। সো এই প্রথম পিক্সেলের ভ্যালু হলো 0। সেকেন্ড পিক্সেল আমি বলতেছি হাইয়েস্ট পরিমাণে কালার আছে, সো ইন্টেন্সিটি অনেক বেশি এবং 255, অর্থাৎ আমি 8 বিটে রিপ্রেজেন্ট করার ট্রাই করতেছি। সো 8 বিটে হাইয়েস্ট ভ্যালু হলো 255, যে কারণে আমি হোয়াইটটাকে রিপ্রেজেন্ট করতেছি 255 দিয়ে। সেম ভাবে আবার 255 মানে এই পিক্সেলটা হোয়াইট এবং ব্ল্যাক মানে 0। সো আমি যদি এই ছবিটা তুলি এবং তোলার পরে কম্পিউটারে স্টোর করি, কম্পিউটার কিন্তু একটা ম্যাট্রিক্স আকারে ছবিটাকে স্টোর করে রাখবে, বা অ্যাকচুয়ালি র্যামের মধ্যে এটা সিকোয়েন্সিয়ালি স্টোর করবে, বাট দ্যাটস নট ইম্পর্টেন্ট টু আস। হোয়াটস ইম্পর্টেন্ট টু আস ইজ দ্য রিপ্রেজেন্টেশন, দ্য লজিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, আমরা ওই হার্ডওয়্যার লেভেলে যাব না। তো লজিক্যালি একটা ছবিকে ম্যাট্রিক্স আকারে রিপ্রেজেন্ট করা যায়। সেম ভাবে আমি যদি গ্রে কালার রিপ্রেজেন্ট করতে চাই, অর্থাৎ এই পিক্সেলে যদি আমি বলতে চাই যে গ্রে কালার থাকবে, আপনারা এখানে দেখবেন যে কালারটা একটু ভিন্ন অ্যাকচুয়ালি। সো এইটা যদি হয় 0, এটা হলো 255, কারণ হোয়াইট হাইয়েস্ট ইন্টেন্সিটি, এটাও 255। এটা তাহলে 0 থেকে 255 এর মধ্যে মাঝামাঝি কোনো একটা পয়েন্ট, অর্থাৎ লেটস সে 100। সো ব্ল্যাক এন্ড হোয়াইট বুঝলাম। তাহলে কালারফুল ইমেজ একটা কম্পিউটারে কিভাবে স্টোর হবে? কালারফুল ইমেজকে আমরা স্টোর করতে পারি 3টা আলাদা ম্যাট্রিক্স দিয়ে। আরো ওয়ে আছে রিপ্রেজেন্ট করার, এইটাই একমাত্র ওয়ে না, কারণ ইনফ্যাক্ট আমরা চাইলে এটাকে আরেকভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম, একটু পরে দেখবো আমরা। এটাকে চাইলে আমরা 0 1 1 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম, অর্থাৎ আমরা বলতাম যে 1 মানে হাইয়েস্ট ইন্টেন্সিটি, 0 মানে অ্যাবসেন্স অফ কালার। বা আমরা চাইলে এটাকে অন্য একটা রিপ্রেজেন্টেশনে উল্টা বলতে পারতাম, 1 মানে ব্ল্যাক, 0 মানে হোয়াইট। এটা আমাদের ইচ্ছা, আমরা কোনটা নিয়ে কাজ করতেছি। অ্যাজ লং অ্যাজ এই ইমেজটা যে ইউজ করবে তাকে আমি বলে দিচ্ছি যে আমি কোন স্কিমটা ফলো করে এনকোডিংটা করছি। বাট দিস ইজ আ স্ট্যান্ডার্ড এনকোডিং, সো আমরা ওই ঝামেলায় যাব না। আমরা এইভাবে একটা ইমেজ স্টোর করতে পারি। একটা কালারফুল ইমেজকে খেয়াল করেন, আমাদের 3টা ম্যাট্রিক্স আছে। আপনার লাইফে অনেক শুনছেন RGB, and this is the meaning. সো আমার একটা ম্যাট্রিক্স হলো R ফর রেড, আরেকটা ম্যাট্রিক্স হলো G, আরেকটা ম্যাট্রিক্স হলো ব্লু। সো আমার 4টা পিক্সেলের মধ্যে প্রথম পিক্সেলটা হলো রেড। রেড মানে কি, আমার রেড পিক্সেলের ইন্টেন্সিটি হাইয়েস্ট, এখানে কোনো গ্রিন নাই, কোনো ব্লু নাই, যে কারণে গ্রিন 0, ব্লু 0। সেকেন্ডে আমাদের আছে একটা হোয়াইট কালার। সো হোয়াইট কালার মানে হলো আমার রেড এর ইন্টেন্সিটি হাইয়েস্ট, গ্রিন এর ইন্টেন্সিটি হাইয়েস্ট এবং ব্লু এর ইন্টেন্সিটি হাইয়েস্ট। আমরা ফিজিক্স থেকে জানি যে হোয়াইট কালারের মধ্যে অ্যাকচুয়ালি রেড, গ্রিন এন্ড ব্লু হাইয়েস্ট ইন্টেন্সিটি দেওয়া হলে হোয়াইট কালার প্রদর্শন করে। সো আমরা যদি রেড, গ্রিন আর ব্লুকে হাইয়েস্ট ইন্টেন্সিটি দেই তাহলে এই কালারটা আলটিমেটলি হোয়াইট হয়ে যায়। পার্পল কালার কিভাবে ক্রিয়েট হয় কেউ জানেন কালার থিওরি থেকে? red and blue. Red and blue mixture. Yes, good answer. Red and blue. So আমরা এই পিক্সেলটাকে তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবো? আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে আমরা রেড এর ভ্যালু দিচ্ছি হাইয়েস্ট, একটু কম দিলেও সমস্যা নাই। একটু কম দিলে কি হবে, আমার ওই ভায়োলেট পার্পলটার একটু ডিফারেন্ট দেখাবে, যে কারণে আমাদের অনেক ধরনের কালার আছে। আমাদের তো আর শুধু পার্পল নাই, আমাদের লাইট পার্পল আছে, ডার্ক পার্পল আছে। এন্ড ব্লু, গ্রিনে দিব 0 এন্ড ব্লুতে দিব হাইয়েস্ট বা হয়তো হালকা একটু কম। সো আমরা এইটাই করছি এই পিক্সেলটাতে, হাইয়েস্ট রেড, 0 গ্রিন, হাইয়েস্ট ব্লু। সো anybody knows this character? Pikachu. Yes. So this is Pikachu from Pokemon. So ওর এই কানটাকে যদি আমরা ব্ল্যাক অ্যাজিউম করি, সো ব্ল্যাক মানে কি, যে ল্যাক অফ কালার, এখানে কোনো কালার নাই।
সো কালার না থাকা মানে রেড এর পরিমাণ 0, গ্রিন এর পরিমাণ 0, ব্লু এর পরিমাণ 0। আবার আমরা যদি ওর এই চিকের কথা চিন্তা করি, এইখানে রেড কালার, সো আমরা হাইয়েস্ট ইন্টেন্সিটি অফ রেড দিচ্ছি, কোনো গ্রিন দিচ্ছি না, কোনো ব্লু দিচ্ছি না। সো কম্পিউটারে ইমেজ স্টোর করা নিয়ে আপনাদের কি আর কারো কোনো কোশ্চেন আছে? নো ভাইয়া। আচ্ছা, ইমেজ রিলেটেড না, এই পর্যন্ত আমরা যা বলছি, আপনারা যদি একটু আপনাদের সাজেশন বা আপনারা এই ব্যাপারে কিছু যদি জানেন সেগুলো শেয়ার করেন, তাহলে আমরা একে অপরের থেকে শিখতে পারবো। তো আপনারা এনিওয়ান ওয়ান্টস টু গিভ এনি ইনপুটস? ভয়ের কিছু নাই, আর বোর্ড লাগলে জানাবেন, তাহলে আমরা একটু ট্রাই করবো ইন্টারেক্টিভলি একটু চেঞ্জ করার আমাদের পড়ানোর মেথডটা। রাইট, সো কেউ কিছু বলতেছেন না। আমরা একটু 2 মিনিটের বিরতি নেই আজানটার জন্য। হ্যালো, আপনারা কি আছেন? হ্যাঁ ভাইয়া। তো 2-3 বছর আগে আমরা যখন ক্যাম্পাসে অফলাইন ক্লাস করতাম, তখন এরকম মাঝে মাঝে সিনিয়র ভাইয়েরা সন্ধ্যাবেলা অর্থাৎ ক্লাসের পরে ওয়ার্কশপ নিত। তো আমরা এরকম দেখা যায় তো সারাদিনে 2টা 3টা 4টা এক একজন ক্লাস করতাম, করে আবার সন্ধ্যা এরকম বড় ভাইদের ক্লাসগুলো করতাম। টায়ার্ড লাগতো, বাট এরকম সন্ধ্যা একটা ইন্টারেস্টিং জিনিস শিখে আবার একটু রাত করে বাসায় ফিরতাম। এটা ইউনিভার্সিটির একটা এক্সপিরিয়েন্সের মধ্যে ছিল। সো আই নো যে আপনারা সেই ফিলিংসটা বা সেই ইমোশনটা পাচ্ছেন না, বাট দিস ইজ সামথিং দ্যাট ইউ ক্যান ক্যারি অন। যখন ক্যাম্পাস খুলবে তখন হয়তো আপনারা যখন সিনিয়র হবেন তখন আপনারা এই এনভায়রনমেন্টটা আবার স্টার্ট করতে পারবেন। আমরা এই 3 দিনের মাথায় আপনাদের মধ্যে যারা অনেক বেশি ইন্টারেস্টেড হবেন বা হয়তো ইন্টারেস্ট পাবেন এই ফিল্ডটাতে, তাদের সাথে আমরা ছোট ফোকাসড গ্রুপও ক্রিয়েট করতে পারি, যেখানে আমরা একসাথে রিসার্চ পেপারস পড়তে পারি, বা এসিএম অলরেডি এরকম কাজ করে, আর&ডি আছে, আপনারা সেই আর&ডির সাথেও ইনভলভ হতে পারেন। এটা নিয়ে পরে আরো ডিসকাস করা যাবে। আই গেস আমরা আবার পড়ালেখায় ফেরত আসি। তো যেটা বলতেছিলাম যে আপনাদের কিন্তু কমফোর্টেবল ভাবে এই ওয়ার্কশপটা ফলো করতে হবে এবং আপনাদের টাইপ করার পজিশন থাকতে হবে। আই হোপ আপনারা এখন আমার সাথে সাথে টাইপ করতে পারবেন। আপনারা সবাই ওয়েবসাইটে গিয়ে সার্চ দিবেন গুগল কোল্যাব, এবং কোল্যাবে গিয়ে আপনারা লগ ইন করবেন, আপনাদের যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা এখানে দেখবেন একটা অপশন আসবে নিউ নোটবুক। আপনারা নিউ একটা নোটবুক ক্রিয়েট করবেন, এবং এটার নাম আপাতত আপনারা দিতে পারেন লার্নিং পাইথন ওয়ার্কশপ, যে কোনো একটা নাম দিতে পারেন, সমস্যা নেই।
তো আপনারা যতক্ষণ এটা ওপেন করতেছেন ততক্ষণ আমি একটু গুগল কোল্যাব সম্পর্কে বলি আপনাদের। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন, কেন সি না, কেন জাভা না? ওয়েল, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইউজ কেস একটু স্পেসিফিক। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক ফাস্ট, মাচ ফাস্টার দ্যান পাইথন, জাভা এন্ড প্লাস প্লাস। বাট সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আবার একটু ফিচার্স কম, এন্ড ফিচার্স কম দেখে যে খারাপ তা না, এটার প্রোগ্রামিং স্টাইলটাই ডিফারেন্ট এন্ড স্পেসিফিক স্কোপে সি ইজ দ্য বেস্ট ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ড্রাইভার রিলেটেড সফটওয়্যার বা হার্ডওয়্যারের কাছাকাছি সফটওয়্যার বানাতে চান সেক্ষেত্রে সি ল্যাঙ্গুয়েজটা অনেক ভালো। বাট সি ল্যাঙ্গুয়েজে মেশিন লার্নিং রিলেটেড কাজ করতে গেলে একটু বেশি লেখা লাগে, সো এক্সপেরিমেন্টেশনের জন্য এটা একটা ভালো ল্যাঙ্গুয়েজ না। জাভাতেও সিমিলার প্রবলেম, জাভাতে অনেক ফিচার্স আছে, অবজেক্ট ওরিয়েন্টেড একটা ল্যাঙ্গুয়েজ জাভা। বাট যে জিনিসটা হয়েছে যে পাইথন অনেক কুইকলি ডেভেলপ করা যায়, লাইক পাইথনের রিডেবিলিটির কারণে এবং পাইথনের সিনট্যাক্স গুলোর কারণে পাইথন প্রোগ্রাম ইজিলি খুব সহজে তাড়াতাড়ি ডেভেলপ করে ফেলা যায়। যে কারণে যে সুবিধা, আমরা যে এক্সপেরিমেন্টেশন গুলো করি সেই এক্সপেরিমেন্ট গুলোকে যে অনেক রোবাস্ট হইতে হয় তা কিন্তু না, জাস্ট কুইকলি কাজগুলো করে ফেলতে পারলেই হয়। তো পাইথন সেট আপ করাই ইজি, বাট ইট টেক সাম টাইম। আমাদের একটা আইডি ডাউনলোড করতে হবে, হয়তো ভিএস কোড ডাউনলোড করতে হবে, অথবা পাইচার্ম, তারপর পাইথন ল্যাঙ্গুয়েজটা ডাউনলোড করতে হবে ওইটা ইন্টারপ্রেটার সহ, তারপরে প্যাকেজগুলো ইনস্টল করতে হবে, সব সেট আপ করতে হবে। এন্ড এত ঝামেলা করতে গেলে আমরা ওয়ার্কশপের মেইন জিনিসগুলোতেই ফোকাস করতে পারবো না, যে নিউরাল নেটওয়ার্ক শেখার ট্রাই করব, নিউরাল নেটওয়ার্ক ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। সো এই কারণে আমরা গুগল কোল্যাব ইউজ করতে পারি। আপনাদের মধ্যে হয়তো অনেকের আগে ইউজ করছেন পাইথন নোটবুকস। সো কোল্যাব হলো গুগল প্রোভাইডেড একটা সার্ভিস। এখানে ওরা নোটবুকস প্রোভাইড করে, যে নোটবুকে আমরা পাইথন কোড করতে পারি। আপনি চাইলে আপনার লোকাল মেশিনেও পাইথন কোড করতে পারেন, জাভা যেমন আপনি একটা ফাইলে কোড করেন, পাইথন ওরকমও করা যায়। বাট নোটবুকে কাজ করার সুবিধা হলো আমরা এটাকে লিটারালি একটা ডায়েরির মতো ট্রিট করতে পারি। আমরা এখানে টেক্সট লিখতে পারি, কমেন্ট লিখতে পারি, কোড আলাদা সেকশন রাখতে পারি। ইউজ করতে করতে আপনারা সুবিধাগুলো বুঝবেন। আর গুগল কোল্যাবে করার সুবিধা হলো যে গুগল নিজে থেকেই আমাদেরকে একটা ইনস্ট্যান্স দিবে। ইনস্ট্যান্স বলতে ওদের একটা সার্ভার স্পেস আমাদের দিবে ইউজ করতে। ওদের একটা কম্পিউটার মতো চিন্তা করতে পারেন যে গুগল কোন এক জায়গায় একটা কম্পিউটার অ্যাসাইন করে রাখছে, যেই কম্পিউটারে আমরা আমাদের পাইথন কোডগুলো রান করব। আমাদের কোনো প্যাকেজ ইনস্টলেশনের ঝামেলা নাই। আমাদের সবাই হয়তো একদম খুব যে পাওয়ারফুল ডিভাইস আছে তাও না, নিউরাল নেটওয়ার্ক রান করতে একটু পাওয়ারফুল ডিভাইস লাগে ট্রেন করার সময়। বাট গুগল কোল্যাবে আমাদের মোটামুটি পাওয়ারফুল একটা কম্পিউটার ওরা অ্যাসাইন করে দিবে। সো আমরা এই জাস্ট আমাদের একটা ওয়েবসাইট রান করতে পারলেই হয়, অর্থাৎ আমরা এই গুগল কোল্যাবে ঢুকতে পারবে এমন একটা কম্পিউটার ইউজ করলেই হয়, আমাদের পাওয়ারফুল কম্পিউটারের দরকার নাই। ইনফ্যাক্ট নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনারা যদি অ্যাডভান্স লেভেলের যে কোর্সগুলো করবেন, প্যাটার্ন রিকগনিশন হোক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং হোক, সেখানেও বেশিরভাগ কাজই কিন্তু আপনারা বা রিসার্চের বেশিরভাগ কাজই কিন্তু আপনারা গুগল কোল্যাবে করে ফেলতে পারবেন। গুগল কোল্যাবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, বাট আই থিঙ্ক সেটা বাংলাদেশ থেকে নেওয়া যায় না। ওই লেভেলে যদি আপনাদের কাজ করতে হয় সেক্ষেত্রে আপনাদের নিজেদের ক্লাউড কম্পিউটিং সেট আপ করে নিতে হয়, বা আপনারা যদি আপনাদের যদি এক্সট্রা ক্যাশ থাকে আপনারা নিজেরাও একটা মেশিন বিল্ড করে ফেলতে পারেন, বাট that's another topic. So this is Google Colab. So আমরা Google Colab এ কোড করতে করতে পাইথন শেখার ট্রাই করব। তো ফার্স্ট অফ অল এখানে দেখেন দুইটা জিনিস আছে, একটা হলো কোড আর একটা হলো টেক্সট। তার মানে এই যে একটা সেল, এই আমরা একটা টেক্সট সেলও ক্রিয়েট করতে পারি, একটা কোড সেলও ক্রিয়েট করতে পারি। তো আমরা এই কারেন্ট সেলটাকে ডিলিট করে দেই। এই যে ডান পাশে দেখবেন এখানে একটা বিন আছে, আমরা এটা ক্লিক করলে এই সেলটা ডিলিট হয়ে গেল। তো আমি এখানে বলবো যে একটা কোড সেল ক্রিয়েট করবো না টেক্সট সেল। তো আমি এখানে একটা টেক্সট সেল ক্রিয়েট করতে পারি এবং ডাবল ক্লিক করব। এখানে আমি লিখব হ্যাশ লার্নিং পাইথন। সো এটা হলো মার্কডাউন, এটাকে বলে মার্কডাউন ফরম্যাট। এটা নিয়ে বেশি আপনাদের প্যারা নিতে হবে না, এটা জাস্ট অনেকটা HTML এর যেমন স্ট্রাকচার করার কিছু সিনট্যাক্স আছে, নিয়ম আছে, যেমন আপনার এরকম বি দিয়ে এরকম দিলে বোল্ড হয়ে যায় টেক্সটটা। মার্কডাউনে হলো আপনি হ্যাশ দিলে ওই লেখাটা একটু বড় হয়ে যায়। তো এই পর্যন্ত কি আপনারা সবাই ফলো করতে পারছেন? জি ভাই। জি ভাই। কেউ কোনো স্টেপে আটকালে আমাকে ইনস্ট্যান্টলি বলবেন, আমি আপনাদেরকে অ্যাসিস্ট করার ট্রাই করব। এবং আমার ফন্ট সাইজ এন্ড এভরিথিং কি ঠিক আছে? জি ভাই। অলরাইট,
So alright. So ফার্স্ট অফ অল আপনারা যারা সবাই মেক শিওর করবেন আপনাদের এখানে এই যে এরকম একটা বাটন আছে, দ্যাট মিন্স আপনারা কোড সেল ক্রিয়েট করছেন এন্ড নট আ টেক্সট সেল, বিকজ এখন আমরা পাইথন কোড করব। এই কোড সেলের মধ্যে আমরা পাইথন কোড লিখতে পারবো, আর টেক্সট সেলের মধ্যে আমরা এরকম টাইটেল বা বিভিন্ন জিনিসপত্র লিখে রাখতে পারবো। যেমন আমরা পরের লাইনে লিখতে পারি যে দিস নোটবুক ইজ ফর লার্নিং বেসিক পাইথন সিনট্যাক্স। এগুলো আপনাদের লিখতে হবে না, আমি শো করার জন্য লিখতেছি। আমার সরি, আমার একটা হরিবল থিম, এই থিম হাসিব বা কেউ তোমরা জানো এই থিমটা কিভাবে সরায়? হ্যাঁ, উপরে থিমে এটা আছে। কোথায়? একটু আগে যেখানে হ্যাঁ, এই যে থিম, এইমাত্র দেখানো, এই যে থিম ডান দিকে উপরে, এই যে উপরে ডার্ক লেখা আছে। হ্যাঁ, এই থিমটা আছে, বাট আমি থিমটা চেঞ্জ করতে চাচ্ছি না। আমি যে টাইপ করলে যেরকম অ্যানিমেশন আসতেছে, অ্যানিমেশন ও, এই জিনিসটা অফ করে কি জানি কম্বো টাইপের কি জানি একটা, মানে উপরে থাকতে পারে দেখি। একটু এটা অ্যানিমেশনটা স্টপ করে ট্রাই করি, বিকজ টুলস প্রেফারেন্স মিসেলেনিয়াস ফরগিভ মোড। আচ্ছা, টুলস সেটিংস মিসেলেনিয়াস, এই যে মেনি পাওয়ারস এর পাওয়ার লেভেল ওটা অফ করে দিলে আচ্ছা, নো পাওয়ার। নাইস, ফাইনালি। অলরাইট, সো আমরা যখন সি বা জাভাতে কোড করতাম তখন আমাদের কিছু বেসিক টাইপস ছিল, যেমন ইন্টিজার, ফ্লোট, তারপরে চার, স্ট্রিং, এরকম টাইপস ছিল। এবং ওই টাইপগুলোকে যখন আমরা ওই টাইপের একটা ভেরিয়েবল ক্রিয়েট করা লাগতো, আমরা যেটা করতাম লিখতাম ইন্ট এক্স সমান 10, এরকম করে লিখতাম। বাট পাইথনে আমাদের ডেটা টাইপটা টাইপ করে দিতে হয় না, আমরা জাস্ট অন দা গো একটা ভেরিয়েবল ক্রিয়েট করে ফেলতে পারি। ফর এক্সাম্পল আমরা বলতে পারি এক্স সমান 10, এবং এই সেলটা রান করতে হইলে আপনারা দিবেন শিফট ইন্টার। সো আমি এই সেলের মধ্যে আছে, আমি যদি শিফট প্লাস ইন্টার ক্লিক করি এই সেলটা রান হবে। তো প্রথমবার কোডটা রান হইতে একটু টাইম লাগবে। এখানে যদি খেয়াল করেন এখানে লেখা আসবে কানেক্টিং and then initializing, that means গুগল একটু টাইম স্পেন্ড করে আমাদেরকে একটা কম্পিউটার স্পেস বা একটা ইনস্ট্যান্স অ্যালোকেট করার জন্য। যখন অ্যালোকেট করবে এখানে ক্লিক করে আপনারা ওই কম্পিউটারটার বিভিন্ন কি বলে কনফিগারেশন দেখতে পারবেন, যে আপনাদের কতটুকু র্যাম দেওয়া হয়েছে, কতটুকু ডিস্ক দেওয়া হয়েছে। মাঝখানে একটু কেটে গিয়েছিল কথা। সো আপনারা প্রথমবার যখন কোডটা রান করবেন তখন আপনারা খেয়াল করবেন যে কোডটা রান হইতে একটু প্রথমবার একদম প্রথম সেলটা একটু টাইম লাগে, কারণ প্রথমবার গুগল করে কি আপনাকে একটা কম্পিউটার ইনস্ট্যান্স অ্যালোকেট করে দেওয়ার ট্রাই করে, ওইখানে একটু টাইম লাগে, বাট এরপরে ফাস্ট হয়ে যায়। সো আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার নাম দিয়েছি x = 10। একটু জুম করে দাও। আচ্ছা, সো x = 10 আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। তো জাভা সি এর সাথে আপনারা যদি কম্পেয়ার করে দেখেন আমাদের কোনো ভেরিয়েবল টাইপ বলে দিতে হচ্ছে না, এবং আমরা যদি টাইপটা জানতে চাই যে x এর টাইপ কি, আমরা প্রিন্ট করতে পারি print। সো খেয়াল করেন যে সি তে আমাদের লিখতে হতো printf, দেন অনেক ঝামেলা করতে হতো যে %d, কমা একটা ফাংশন ভেরিয়েবল x, সেমিকলন, হ্যান ত্যান। পাইথনে এখানে একটা হিউজ অ্যাডভান্টেজ যে পাইথনের সিনট্যাক্স খুবই কনসাইজ সবকিছুতে। সো উই ক্যান ডাইরেক্টলি রাইট প্রিন্ট x, দ্যাটস ইট। আপনারা জাভাতে যারা কোড করতেছেন আপনাদের লিখতে হয় system.out.println, অনেক কিছু লিখতে হয়, এখানে জাস্ট প্রিন্ট x। এন্ড আমাদের কিছু ইম্পোর্টও করতে হচ্ছে না, যেমন আপনারা যখন সি তে কোড করবেন আপনাদের printf এবং scanf ইউজ করতে হলে আপনাদের কি লিখতে হয়, কেউ বলেন তো কোন লাইব্রেরিটা লিখতে হয়, ইম্পোর্ট করতে হয়? stdin, right, Parinda and Rudra, right? So I'm sorry if I'm pronouncing your names wrong, I'm sorry.
তখন আমাদের লিখতে হয় ইনক্লুড stdin এরকম লিখতে হয়, বাট এখানে আমাদের ওইগুলো লিখতে হবে না, বিকজ পাইথনের কিছু বেসিক ফাংশনালিটিস বাই ডিফল্ট ইম্পোর্ট করা থাকে, ওইগুলো আমাদের ইম্পোর্ট করা লাগে না। তো আমরা যদি প্রিন্ট এক্স দিই, আপনারা দেখবেন যে আপনাদের এই ভেরিয়েবলটা প্রিন্ট করে দিচ্ছে। আমরা এক্স এর সাথে চাইলে আরো লেটস সে আমাদের আরেকটা ভেরিয়েবল আছে y = 20, আমরা একই সাথে দুইটা প্রিন্ট করতে চাই, আমরা জাস্ট একটা কমা দিয়ে দিলে ও আমাদেরকে ওইটাও প্রিন্ট করে দিবে। এবং আমাদের যদি আমরা যে শুধু নাম্বার ক্রিয়েট করতে পারবো তাও না, আমরা লিখতে পারবো z z না দিয়ে দিলাম হ্যালো একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং সেভ করব, স্ট্রিংটা হবে হ্যালো ওয়ার্ল্ড, এবং আমরা সেটাও এখানে প্রিন্ট করতে পারি z হ্যালো ভাইয়া, হ্যালো রাইট হ্যালো। তো আমাদেরকে প্রিন্ট করে দিচ্ছে। এবং খেয়াল করেন যে আমাদের একটা ডিফল্ট একটা স্পেস দিয়ে সেপারেট করতেছে, অর্থাৎ আমি যে কমা দিচ্ছি ও এই এক একটা ভেরিয়েবলের মাঝখানেও একটা ডিফল্ট স্পেস দিয়ে দিচ্ছে। আমরা যদি চাই যে ডিফল্ট স্পেস না দিয়ে অন্য কিছু দিবে, আমি অন্য একটা সেলে রান করতে পারি, আমরা সেটা বলে দিতে পারবো প্রিন্ট ফাংশনের মধ্যেই। আমরা বলে দিব সেপারেটর সমান, লেটস সে আমরা চাই যে স্পেস না দিয়ে একটা প্লাস চিহ্ন দিবে, আমরা সেপারেটর সমান বলে দিব একটা প্লাস। তো এটা যদি এখন আমরা রান করি, তাহলে দেখবেন যে স্পেসের বদলে একটার পর একটা সব প্রিন্ট হবে, তখন আমি সেপারেটর সমান নাথিং। হ্যাঁ, তো এখানে কিন্তু আমাদের কোনো ডিফল্ট স্পেস দিচ্ছে না। আই হোপ আপনারা সবাই ফলো করতে পারতেছেন। আরেকটা জিনিস দেখবো এখানে আমরা, আপনারা দেখেন এই পরপর দুইটা লাইন যখন প্রিন্ট করছি তখন কিন্তু ডিফল্ট একটা নিউ লাইনও প্রিন্ট করে দিছে। অর্থাৎ জাভাতে এই দুটো ডিস্টিংগুইশ করে এইভাবে যে আপনি যদি একটা ডিফল্ট নিউ লাইন চান তাহলে আপনি লিখবেন প্রিন্ট এলএন, আর যদি আপনি জাস্ট পরপর চান তাহলে আপনি লিখবেন জাস্ট প্রিন্ট, অর্থাৎ system.out.print আর system.out.print এলএন মানে লাইন। পাইথনে এই কাজটা প্রিন্ট ফাংশনের মধ্যেই করতে পারেন। আপনার যদি পাশাপাশি দুইটা লাইন থাকে, তো আপনার বলে দিতে হবে যে এই প্রথম প্রিন্টের লাস্টে, দ্যাট ইজ এন্ডিং এ আপনি কি চান। তো নরমালি বাই ডিফল্ট এন্ডে একটা নিউ ক্যারেক্টার দেয়া থাকে ওইটা ডিফল্ট ফাংশনে বা ডিফল্ট ভ্যালুতে, বাট আমরা এখানে যদি বলে দিই যে না এন্ডিং এ কিচ্ছু থাকবে না, তার মানে ওই দুইটা লাইন কিন্তু একই লাইনে প্রিন্ট হবে, তার মানে কোনো ডিফল্ট কোনো কিছু হবে না। সো এটা দিয়ে আমরা শিখে ফেললাম যে পাইথনে কিভাবে প্রিন্ট করে এবং ভেরিয়েবল ডিক্লারেশনে কোনো টাইপ লিখতে হয় না, ইজিলি করে ফেলা যায়। আপনারা কেউ যদি পিছিয়ে থাকেন, নাও ইজ দ্য টাইম, ইউ ক্যান টেল মি টু টেক সাম টাইম, বা কিছু যদি না বুঝেন এখন কোশ্চেন করতে পারেন। অলরাইট, আই হোপ আপনারা সবাই তাহলে রাইট পেজে আগাচ্ছেন। আমরা এখন যেটা করতে পারবো, আমরা এই ভেরিয়েবলগুলোর টাইপ জানতে পারবো। যেমন লেটস সে y সমান 20 না হয়ে দিস ওয়াজ অ্যাকচুয়ালি 20.34, এটা একটা ফ্লোট। আমি যদি জানতে চাই যে এদের টাইপ কি, আমি বলতে পারি যে প্রিন্ট করো টাইপ অফ এক্স, টাইপ অফ ওয়াই, and also print type of hello. So আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বলতেছে যে x এর টাইপ হলো int মানে ইন্টিজার, y এর টাইপ হলো ফ্লোট, hello এর টাইপ হলো str মানে স্ট্রিং। সেটা আপনাদের একটু একটা জিনিস দেখাই দিতে চাই, আপনারা যদি লোকাল মেশিনে কোড রান করেন, আপনারা কিন্তু এরকম একটা ফাইল ক্রিয়েট করে সেই ফাইলেও আপনারা কিন্তু কোড রান করতে পারেন নরমালি জাস্ট কোডগুলো লিখে, বাট দ্যাটস আউট অফ স্কোপ অফ দিস ওয়ার্কশপ। Alright, so আমরা টাইপ কিভাবে দেখে সেটাও দেখলাম, যে টাইপ নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা দিয়ে আমরা টাইপগুলো দেখতে পারবো। আরেকটা ব্যাপার হলো
সি, জাভা বা বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতেই লেটস সে জাভাতে আমরা কি এরকম লিখতে পারবো int x সমান, এটা কি জাভাতে করা যাবে? না ভাই, ভাইয়া, কেন করা যাবে না? একটা লিমিট দেওয়া থাকে ইন্টিজার ভ্যালু কত বড় হইতে পারবে, ফ্লোট ভ্যালু কত বড় হইতে পারবে। রাইট, সো আমার যদি বড় ভ্যালু দরকার হয় তখন আমি কি করি? লং লং ইউজ করি। লং লং ইউজ করি। সি তেও আমরা লং লং ইউজ করি, জাভাতেও একটা টাইপ আছে লং। তখন আমরা লং নামে একটা টাইপ আছে সেটা ইউজ করি। ইন্টারেস্টিং, এই লং এরও কিন্তু একটা লিমিট আছে, এন্ড আপনার যদি কখনো ওই লিমিটটাও ক্রস করতে হয় তখন বিগ ডেসিমাল, রাইট, বিগ ডেসিমাল। বাট আলটিমেট কেসে মানে আপনার যদি আর কোনো অপশন না থাকে তখন কিন্তু আপনার নাম্বারটাকে একটা স্ট্রিং হিসেবে ট্রিট করে কাজটা করতে পারেন, রাইট? সো মেইন কথা কি, আপনারা যা জানেন না তার জন্য ক্লারিফাই করি। সো নরমালি বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতেই একটা লিমিটেশন দেয়া থাকে। লিমিটেশন বলতে যেটা বোঝাচ্ছি, give me a second. All right, so 0.5. সো নরমালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতে কিছু টাইপ নির্দিষ্ট করে দেওয়া থাকে যে আপনার শর্ট নামের ইন্টিজার যদি আপনি নেন তাহলে এটা হবে হয়তো 2 বাইটস, বা আপনি যদি নরমাল একটা ইন্টিজার নেন, আমি অ্যাকুরেট হচ্ছি না এখানে, তাহলে হয়তো 4 বাইটস অ্যাসাইন করবে। সো আপনি একটা এই ইন্টিজারের মধ্যে 4 বাইটস এর বেশি আপনি অ্যাসাইন করতে পারবেন না। তারপরে যদি আপনি লং টাইপ নেন তাহলে হয়তো 16 বাইটস আর আই ডোন্ট নো। সো এরকম কিছু একটা লিমিট দেওয়া থাকে। সো আপনার যদি অনেক বড় একটা ইন্টিজার দরকার আপনি লং ইন্ট নিতে পারেন, বাট তারও লিমিটেশন আছে। আবার আরেকজন বললো যে বিগ ডেসিমাল আছে, তারও হয়তো লিমিট আছে, আমি কখনো বিগ ডেসিমাল ইউজ করি নাই। বাট ইন্টারেস্টিংলি ইন পাইথন আপনার এই একটাই টাইপ আছে ইন্টিজার, এন্ড ইউ ডোন্ট হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য লেন্থ। আপনি দেখেন আমি যে পাইথন এটা রান করি, আমাকে পাইথনে সেমিকলন লাগে না, এটা খেয়াল রাখবেন যে আমি কিন্তু কোনোটাতে সেমিকলন দিচ্ছি না। সো সেমিকলন লাগতেছে না, আমি জাস্ট এটা রান করতে পারতেছি, কোনো এরর দিচ্ছে না। ইনফ্যাক্ট আমি চাইলে আরো বিশাল বানাইতে পারি এই ভেরিয়েবলটাকে। সো পাইথনে কোনো লিমিট নাই ইন্টিজারের, এন্ড দ্যাটস রিয়েলি কুল বিকজ বেশিরভাগ অনেক কাজে আপনাকে হয়তো বিগ ইন্টিজার নিয়ে কাজ করা লাগতে পারে। সো তখন বারবার বিগ ইন্টিজারের জন্য এরর খাওয়ার থেকে থিওরিটিক্যালি পাইথনের কনসেপ্ট অনুযায়ী আপনার র্যামে যত স্পেস আছে তত বড় পর্যন্ত আপনি একটা ইন্টিজার বানাইতে পারবেন থিওরিটিক্যালি, বাট ইমপ্লিমেন্টেশনের রিলেটেড কারণে কিছু কিছু ক্ষেত্রে হয়তো এটার একটু ডিফারেন্ট হয় রুলটা। সো আমরা বিগ ইন্টিজারও দেখে ফেললাম। সো এসেনশিয়ালি আমরা এখানে ডাবল হ্যাশ দিয়ে আর একটু ছোট একটা টাইটেল লিখতে পারি যে এইগুলো ছিল আমার বেসিক ডেটা টাইপস। আমরা কুইকলি এখন যেটা দেখবো সেটা হলো আমরা কিছু ডেটা স্ট্রাকচার দেখবো। তো আমরা আরেকটা টেক্সট খুলে ডাবল হ্যাশ দিয়ে লিখি যে বেসিক ডেটা স্ট্রাকচারস। সো পাইথনেও ডিফল্ট কিছু ডেটা স্ট্রাকচার দেয়া আছে যে ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা কাজ করতে পারি। সব থেকে ইন্টারেস্টিং ডেটা স্ট্রাকচার হলো, আমি ls1 বলতেছি, ls বলতে লিস্ট। নরমালি এই ধরনের নামকরণ আমার পছন্দ না, সো লেটস জাস্ট রাইট ইট লাইক দিস, list1। সো আমি একটা লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি যার মধ্যে আমি কিছু নাম্বার দিব। তো খেয়াল রাখবেন যে স্কোয়ার ব্র্যাকেটস দিয়ে আমরা লিস্ট create করি, and we can just say যে this is a list of 2 9 7 6 5 4 3। আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম, আমরা এই লিস্টটাকে চাইলে প্রিন্ট করতে পারবো। we can write যে print list1। আমার এটা প্রিন্ট করতে কোনো লুপ টুপ ইউজ করতে হবে না, লুপ দিয়েও প্রিন্ট করতে পারি চাইলে, বাট আমরা এইভাবেই করে ফেলতে পারবো। so this was list type। আরেকটা মজার জিনিস, নোটবুকে
একদম লাস্টের যে কমান্ডটা লিখবেন ওই কমান্ডটাতে আপনি যদি প্রিন্ট না লিখে রিটার্ন করে এমন একটা ডেটা টাইপ লিখেন তাহলেও ওইটা অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে যায়। সো একদম লাস্টের যে লাইনটা লিখবেন ওখানে আপনার প্রিন্ট লিখতে হবে এমন কোনো কথা নাই, আপনি সরাসরি এইভাবে প্রিন্ট করে ফেলতে পারেন। অলরাইট, সো লিস্ট টাইপ গেল। এখন আমরা আরেকটা টাইপ দেখব, টাপল। নরমালি বিগিনার লেভেলে আমরা সবাই বলে থাকি যে টাপল আর লিস্ট দে আর সিমিলার থিংস, জাস্ট এইটা পার্থক্য। অ্যাকচুয়ালি পাইথনিক ওয়েতে তাদের ফান্ডামেন্টাল বেশ কিছু ডিফারেন্স আছে, বাট ওইগুলো আপনারা যখন পাইথনে এক্সপার্ট হওয়ার ট্রাই করবেন বা পাইথনিক ওয়েতে কোড করার ট্রাই করবেন তখন আপনারা এক্সপ্লোর করতে পারবেন ওই ডিফারেন্সগুলো। বাট আপাতত জাস্ট খেয়াল রাখবেন যে লিস্ট আর টাপলের মধ্যে জাস্ট ফান্ডামেন্টাল পার্থক্য হলো যে একটা লিস্টকে ক্রিয়েট করার পরে চেঞ্জ করা যায়, টাপলকে ক্রিয়েট করার পরে চেঞ্জ করা যায় না। একটা টাপল ক্রিয়েট হয়ে গেলে ওইটা ফিক্সড হয়ে যায়, ইমিউটেবল ডেটা বলে যেটাকে। আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভালো মতো করছেন আপনারা জানেন যে ইমিউটেবল ডেটা টাইপস আছে কিছু, একবার ক্রিয়েট করা হয়ে গেলে সেটাকে আর চেঞ্জ করা যায় না। সো আমরা টাপলও সেম ভাবে ক্রিয়েট করতে পারি। সো আমরা নাম দিলাম টাপল 1 এবং টাপল ক্রিয়েট করে আমরা নরমাল ব্রেস দিয়ে we can say 1 5 6 7 8 এবং আমরা আরেকটা ফাংশন আছে পাইথনে লেন, LEN। লেনের মধ্যে যে কোনো টাপল, লিস্ট বা যে কোনো কালেকশন পাস করলে ও আপনাকে সেই অবজেক্টটাতে কয়টা আইটেম আছে সেটা রিটার্ন করে। সো উই ক্যান ফর এক্সাম্পল রাইট লেন অফ টাপল 1 and this will return us 5 কারণ আমার টাপল 1 এর মধ্যে 5টা এলিমেন্ট আছে। সো আমরা পাইথনে লিস্ট দেখলাম, টাপল দেখলাম। এই লিস্টের পরে আরেকটা সেল ক্রিয়েট করতে পারেন। আমরা আরেকটা কাজ দেখাতে পারি যে আমরা চাইলে এই লিস্ট 1 এর একটা আইটেমকে প্রিন্ট করতে পারি। সো ফর এক্সাম্পল আমরা লিখবো লিস্ট 1 এর 0 নাম্বার আইটেমটাকে প্রিন্ট করে দাও। সো 0 না, লেটস সে 1 বা 2, তাহলে প্রিন্ট করবে 7 কারণ পাইথন 0 ইন্ডেক্সড অ্যারে ফলো করে। সো 0 পজিশনে আছে 2, 1 পজিশনে আছে 9 এবং 2 ইন্ডেক্সে আছে 7। সো আমাকে 7 প্রিন্ট করে দিচ্ছে। অলসো আমরা আরেকটা কোড সেগমেন্ট ক্রিয়েট করি এখানে। আমরা চাইলে যে কোনো একটা পজিশনে লিস্টের ভ্যালুটাকে অর্থাৎ লিস্ট 1 এর লেটস সে ওই পজিশনের ভ্যালুটাকে আমি চেঞ্জ করে 0 বানাই দিব এবং আমরা ওটা প্রিন্ট করতে পারবো। লিস্ট 1টাকে পুরোটাকে প্রিন্ট করি। সো এসেনশিয়ালি লাস্ট লাইনে যখন আমি লিখতেছি লিস্ট 1 এটা লেখা আর প্রিন্ট লিস্ট 1 লেখা একই কথা, এটা খেয়াল রাখবেন। এটা করলে যে কাজটা হবে এটা করলে সেই কাজটাই হবে। এবং এখানে দেখতে পাবেন যে এই 2 পজিশনের আইটেমটা এখন 0 হয়ে গেছে, যেটা আগে আমার 7 ছিল। সো এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে একটু কাইন্ডলি বলবেন, বা কেউ পিছে পড়ে থাকলেও আমাকে একটু জানাবেন যাতে আমরা একসাথে সামনে আসতে পারি। আপনারা সবাই কোড করতেছেন তো? এমন কেউ আছেন যে আসলে কোড করতেছেন না? আই মিন আপনি যদি পাইথন অলরেডি ফ্যামিলিয়ার হন তাহলে সমস্যা নাই, বাট আপনি যদি এর আগে না হয়ে থাকেন টাপলটা আবার একটু রিপিট করলে বেটার হয়। অলরাইট, একজন কোশ্চেন করছে যে এইটা ভাইয়া কেন হয় লিস্ট 1 অটো প্রিন্ট হয় উইথাউট প্রিন্ট? এটা জাস্ট নোটবুকের সিস্টেমই। এটা এই যে আমরা যে নোটবুকে যেটা করতেছি, আপনি নরমালি যদি ফাইলে কোড করেন কখনো, তাহলে কখনোই এক্সপেক্ট করবেন না যে আপনি একটা জিনিস লিখলেন ওটা প্রিন্ট হয়ে যাবে, এরকম হবে না। এটা শুধু এই যে আমরা নোটবুকে কোড করতেছি, এটা আমাদের কাজটাকে একটু ইজি করানোর জন্য এই ফিচারটা অ্যাড করছে যে আমি যদি জাস্ট লাস্ট লাইনের কোডটাকে কোডে যদি একটা ভেরিয়েবল লিখি সেই ভেরিয়েবলটা প্রিন্ট হয়ে যায়। সো লিস্ট 1 লেখা যে কথা, প্রিন্ট লিস্ট 1 লেখাও একই কথা। এখানেও সেম থিং। আমি যে লেন অফ টাপল লিখছি, বাট এসেনশিয়ালি এখানে আমার লেখা উচিত ছিল প্রিন্ট লেন টাপল 1। এখন আমি যদি এই টাপল 1 উপরে এক জায়গায় লিখি, ওই টাপল 1 কে কিন্তু প্রিন্ট করবে না, ও শুধু এই নিচের লাইনটাকে প্রিন্ট করবে, কারণ ওই যে রুলটার কথা বললাম ওইটা শুধু একদম লাস্টের লাইনের জন্যই প্রযোজ্য। অলরাইট, তো লাস্টের লাইনে আপনি প্রিন্ট স্টেটমেন্টটাকে ফাংশনটাকে উজ্জ্বল করতে পারেন, সমস্যা নেই। টাপল আর লিস্ট দুইটাই কালেকশন, তবে ডিফারেন্স হলো লিস্ট এলিমেন্টের আমি এই 2 নাম্বার ইন্ডেক্সটাকে 0 করে দিতে পারছি, তার মানে ওই লিস্ট 1টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু টাপলে আমি সেম কাজটা যদি করার ট্রাই করি, আমি যদি চাই যে আমি টাপল 1 এর প্রথম এলিমেন্টটা 1 আছে এটাকে আমি 0 বানাই দিব, সো এটার ফার্স্ট এলিমেন্টের ভ্যালুটা হয়ে যাবে 0
তাহলে কিন্তু আমাকে একটা এরর দিচ্ছে, আমাকে বলতেছে টাপল অবজেক্ট ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট। সো আপাতত আপনাদের টাপল আর লিস্টের মধ্যে ডিফারেন্স জানতে এটুকু জানলেই হবে যে লিস্ট একবার ক্রিয়েট করা হইলে এটা চেঞ্জ করা যায়, বাট টাপল ক্রিয়েট হয়ে গেলে সেটাকে আর চেঞ্জ করা যায় না। ওকে, তাহলে এটা থাকুক। সো টাপল শিখলাম, লিস্ট শিখলাম। পাইথনে আরো দুইটা বেসিক ডেটা স্ট্রাকচার আছে, এই চারটা ডেটা স্ট্রাকচার সবথেকে বেশি ইউজ হয়, লিস্ট, টাপল, আরেকটা হলো আপনার সেট। সেটের ম্যাথমেটিক্যাল বৈশিষ্ট্য কি কেউ বলতে পারবেন? রিপিটেশন থাকে না। হ্যাঁ, মানে রিপিটেশন থাকে না বলতে কি, রিপিটেশন থাকলেও ইটস দ্য সেম অ্যাজ, মানে হোয়াট ইট মিনস ইজ যে বারবার চলে যাচ্ছে কেন আমার এটা। আচ্ছা যাই হোক, তো আপনার যদি একটা লিস্ট থাকে 1 2 3, লিস্ট বলতেছি সরি, সেট 1 2 3, আরেকটা যদি সেট থাকে 1 2 2 3 3 3, both sets are equal. That's what it means যে রিপিটেশন থাকে না। সো দুইটা সেটই অ্যাকচুয়ালি রিপিটেশন থাকুক বা না থাকুক, দুইটা সেট ইকুয়াল। কিন্তু এই সেম জিনিস কিন্তু আমরা অন্য কোনো ডেটা স্ট্রাকচারের বেলায় বলতে পারবো না যে দুইটা লিস্টে যদি রিপিটেশন থাকে তাহলে তারা ইকুয়াল, এটা কিন্তু আমরা বলতে পারবো না। ফর এক্সাম্পল, যেমন মনে করেন আমরা কোঅর্ডিনেট সিস্টেম একটা পয়েন্টের কথা চিন্তা করেন, এই পয়েন্টটা মনে করেন 3,2। সো নরমালি পাইথনে এই 3,2 কে আমরা কোন ডেটা স্ট্রাকচার হিসেবে ট্রিট করব? নরমালি টাপল হিসেবে ট্রিট করব। কেন? কারণ টাপলের অর্ডারটা কিন্তু ম্যাটার করে। আমি কি বলতে পারবো যে 3,2 আর 2,3 সেম থিং? নো ভাই। না, কারণ এখানে অর্ডারটা ম্যাটার করে। 3 বলতে আমাকে বোঝাচ্ছে এক্স কোঅর্ডিনেট, আর 2 বলতে বোঝাচ্ছে ওয়াই কোঅর্ডিনেট। আমি যদি এই অর্ডারটা ফলো না করি, আমি যদি এক্স বরাবর 3 ওয়াই বরাবর 3 ঘর যাই, এক্স বরাবর 2 ঘর যাই, আমি অন্য একটা পয়েন্ট পাবো। সো এই দুটাকে আমি ইকুয়াল বলতে পারবো না। বাট সেটের বেলায় আমি যদি বলি 1 2, এটা সমান সমান কিন্তু আমি বলতেই পারবো যে 2 1, কারণ সেটের বেলায় কিন্তু আমরা এই সব ক্ষেত্রে সেট ইউজ করি না। সেটের কনসেপ্টটা আলাদা, এখানে অর্ডারটা ম্যাটার করতেছে না। এন্ড আরেকটা ব্যাপার হলো, আমি এটাও বলতে পারবো যে 1 1 2 2 2 ইজ ইকুয়াল টু 1 2, এটা কিন্তু আমি বলতে পারতেছি সেটের বেলায়, রাইট? সো সেম কনসেপ্টস পাইথনেও আমরা সেট ক্রিয়েট করতে পারি কয়েকভাবে। সেট নরমালি আমরা সেট 1 এইভাবে কি ক্রিয়েট করা যায় কিনা আমার ঠিক খেয়াল নাই। লেট মি ট্রাই। Does it work? Is it working? আটকে গেল কেন? হ্যাঁ, এইভাবে করতে পারবো। সো আমরা সেটে কার্লি ব্রেস ইউজ করতে পারবো এবং আমরা সেট 1টা প্রিন্ট করে দেখতে পারবো। এবং আপনারা দেখবেন যে আমি যদি আরেকটা সেট ক্রিয়েট করি, সেট 2 সমান, এটার মধ্যে যদি আমি পেয়ার ট্রাই করি যে 2, 4, 5, 5, 2, এবং সেট 2 কে যদি প্রিন্ট করে ট্রাই করি, ও জিনিসটাকে কনসাইজ করে ফেলবে, অর্থাৎ ও কিন্তু ওই রিপিটিশন গুলোকে অটোমেটিক্যালি বাদ দিয়ে দিবে। এখন আমরা আসি পাইথনের পাইথনের এই টাইপগুলো একটা আরেকটার সাথে কিন্তু ইন্টারচেঞ্জেবল। আমরা সহজেই একটা টাইপকে আরেকটা টাইপে চেঞ্জ করে ফেলতে পারি। লেটস সে আমরা একটা সেট 3 ক্রিয়েট করতে চাই, বাট সেট 3 ক্রিয়েট করার আগে আমরা একটা লিস্ট 2 ক্রিয়েট করি, একটা যে এই লিস্ট 2 এর মধ্যে আমি রাখবো 1 2 2 2 3 4 5। আমরা চাইলেই কিন্তু সেট 3 ক্রিয়েট করতে পারি। আমরা বলতে পারি যে সেট 3 ইজ আ লিস্ট ফ্রম, সো এখানে লিস্ট হলো একটা কনস্ট্রাক্টর। আপনারা যারা কনস্ট্রাক্টর ফাংশন শিখছেন জাভাতে, বা বেসিক্যালি এটা একটা ক্লাস, এন্ড আমি সরি লিস্ট না, আমি এটাকে সেট বানাইতে চাচ্ছি, রাইট? সো সেট, আমরা সেট বানাবো এবং কোথায় থেকে? লিস্ট 2 থেকে একটা সেট বানাইতে যাচ্ছি, এবং আমরা কিন্তু একটা সেট 3 ক্রিয়েট করে ফেলছি যার মধ্যে কোনো রিপিটেশন থাকবে না। তো আমরা ইজিলি একটা থেকে বিভিন্ন ভাবে আমরা ক্রিয়েট করতে পারি। এবং আরেকটা কম্বিনেশন খেয়াল করেন, এইখানেও কিন্তু আমরা ভ্যালুগুলো দিয়ে দিতে পারতাম 2, 3, 6, অর্থাৎ বিভিন্ন ওয়ে আছে এই কাজগুলো করার, এবং এগুলো আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করে বের করার ট্রাই করতে পারেন। সেট দেখলাম,
এখন আমরা দেখবো পাইথনের সবথেকে মানে কুল একটা ডেটা স্ট্রাকচার, এটা অনেক ইউজ হয় স্পেশালি ডেটা সায়েন্স বা ডিপ লার্নিং বা এইসব কাজে অনেক বেশি ইউজ হয়, এটাকে বলে ডিকশনারি। আপনারা কেউ জাভাতে হ্যাশ ম্যাপ নিয়ে কাজ করছেন বা অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে? হ্যাশ ম্যাপ, জি ভাইয়া, হ্যাশ ম্যাপের কনসেপ্টটা কি ছিল? একটা কি ভ্যালু পেয়ার থাকে, একটা ভ্যালুর সাথে একটা কি অ্যাসাইন করা থাকে। রাইট, সো কি ভ্যালু পেয়ার থাকে, তার মানে যেমন আমি একটা লিস্ট ক্রিয়েট করছি, এই লিস্টের এই 1 কে যদি প্রথম আইটেমটাকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমার ইনডেক্সটা কত হইতে হবে? 0। আমি যদি এইটাকে অ্যাক্সেস করতে চাই আমার ইনডেক্স হইতে হবে 1, অর্থাৎ এই ইনডেক্সটা নাম্বার বেসড এবং ফিক্সড। বাট হোয়াট ইফ I want to make a data set, let's say favorite food মানে ফেভারিট ফুড ডিকশনারি বা ফেভারিট ফুড, এটা আমি আইটেম বানাতে চাচ্ছি। সো ডিকশনারিও ক্রিয়েট করে সেটের যেই কার্লি ব্রেসেস দিয়ে ক্রিয়েট করে, বাট ভিতরে একটু ডিফারেন্ট হয়। যেমন লেটস সে আমরা একটা নাম লিখবো যে রন, রনের ফেভারিট ফ্রুট হলো লেটস সে ম্যাজিক ফ্রগ। সো আমরা একটা কি দিব বা ইন্ডেক্স বলে দিব যে এই ম্যাজিক ফ্রগ একটা ভ্যালু বা আইটেম যার ইন্ডেক্স হলো রন, এবং আমরা আরো কিছু ক্রিয়েট করতে পারি। লেটস সে হ্যারি লাইকস পিৎজা, let's say Hermione and she likes burgers. তো আমরা একটা ডিকশনারি বানাইছি ফেভারিট ফুডস। আমরা এখন যেটা করতে পারবো, আমরা যদি জানতে চাই যে রনের ফেভারিট ফ্রুট কি, আমরা ফেভারিট ফ্রুটস কে অ্যাক্সেস করব, ইনডেক্সে দিব হলো লেটস সে রন, তাহলে আমাকে রিটার্ন করতেছে ম্যাজিক ফ্রগ। সো এটার কোনো টাইপের কোনো নির্দিষ্ট করে দেওয়া নাই, আমি চাইলে ইনডেক্সে একটা নাম্বারও দিতে পারতাম যে 5 এর ইনডেক্স হলো 7, যদি এই কাজটা নরমালি আপনারা করবেন না, একটা জিনিসের সাথে একটা জিনিস এভাবে মিলাবেন না। সরি, দিস ইজ প্রবাবলি নট অ্যালাউড, সরি দিস ইজ নট অ্যালাউড। ও আচ্ছা না, দিস ইজ অ্যালাউড, আমি কমা দিচ্ছিলাম না। ওকে, ভয় পেয়ে গেছিলাম। আমি এখন চাইলে রনের বদলে এখানে 5 দিতে পারি, এন্ড আমরা অ্যানসারে 7 পাই যাচ্ছি। সো টাইপ ফিক্সড না, আপনি নরমালি ট্রাই করবেন কনসিস্টেন্ট রাখার, বিকজ রন, হ্যারি, হারমিওনের ফুডের সাথে 5 এর কি সম্পর্ক আছে, সো আমি এটা ফেভারিট ফুডসে কেন রাখবো। বাট চাইলে করতে পারেন, যা দিস ইজ জাস্ট টু প্রুভ যে আপনারা ইনডেক্স ইন্টিজারও রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, কোনো কথা নাই। ডিকশনারিও দেখলাম আমরা, এটা অনেক বেশি ইউজ হয় এবং এটা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হ্যাশ ম্যাপের ইকুইভ্যালেন্ট। রাইট, আপ টু দিস পয়েন্ট আপনাদের কারো কোনো কোশ্চেন আছে বা কেউ কোথাও আটকে আছেন? আমাকে একটু ফিডব্যাক দিলে ভালো হতো। হ্যাঁ, ডিকশনারিটা আবার একটু বলা যাবে? হ্যাঁ, শিওর। সো আপনি ডিকশনারিকে এরকম ভাবে চিন্তা করতে পারেন যে এটাও একটা লিস্টের মতো, যার মধ্যে ভ্যালুগুলো এই ডান পাশের গুলা, ম্যাজিক ফ্রগ, পিৎজা, বার্গার। সো এটা যদি লিস্ট হইতো তাহলে ম্যাজিক ফ্রগ কে আমরা অ্যাক্সেস করতাম কি দিয়ে? 0 দিয়ে। পিৎজা অ্যাক্সেস করতাম 1 দিয়ে, বার্গার অ্যাক্সেস করতাম 2 দিয়ে। বাট আমরা এখন ওই ইন্ডেক্সিংটা বাদ দিচ্ছি, আমরা জাস্ট বলে দিচ্ছি যে না, ম্যাজিক ফ্রগ কে আমরা অ্যাক্সেস করব একটা স্ট্রিং রন দিয়ে, পিৎজাটাকে আমরা অ্যাক্সেস করব একটা স্ট্রিং হ্যারি দিয়ে, এবং বার্গারকে অ্যাক্সেস করব হারমিওনে দিয়ে। অর্থাৎ আমরা ইন্ডেক্সটা এখন এই কি এর উপর ডিপেন্ড করে আমি একটা ভ্যালু রিটার্ন পাইতে পারি। জি ভাই, বুঝতে পেরেছি। You can also imagine this as a table. মনে করেন যে কেউ একটা টেবিল বানাইছে, সেই টেবিলের এক সাইডে আছে হলো কি, আরেক সাইডে আছে ভ্যালু। সো কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে রনের ফেভারিট ফুড কি, আপনি রনের রোতে গিয়ে আপনি পাবেন যে ম্যাজিক ফ্রগ। টাইপিংটা হচ্ছে না কেন? I think you get the point. এটা কোনো কারণে ল্যাগ করে আছে। ভাইয়া, এটা কি ডিকশনারি নাম দেওয়ার পিছনে কি কোনো কারণ আছে? লাইক সবাই তো এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে তো হ্যাশ ম্যাপ বলা হয়,
সো অন্যান্য ল্যাঙ্গুয়েজে হ্যাশ ম্যাপ বলার যে রিজন সেটা হলো যে আপনি যদি এরকম একটা টেবিলের মতো চিন্তা করেন, আপনার যদি অনেক ভ্যালু হয়ে যায় তাহলে আপনার ওই ভ্যালুগুলোকে অ্যাক্সেস করতে আপনার ওই অ্যালগরিদমটা অর্ডার অফ এন হয়ে যাবে যদি আপনি একটা একটা করে অ্যাক্সেস করার ট্রাই করেন। বা আপনি যদি এইগুলোকে সর্টেড কি আকারেও রাখেন সেই ক্ষেত্রে আপনার বাইনারি লজিক বাইনারি সার্চ দিয়ে অর্ডার অফ কত ছিল লগ এন, রাইট? অর্ডার অফ লগ এন অ্যালগরিদম হয়ে যাবে। তো আমরা এর কারণে এখানে আরেক ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করে যেটাকে বলে হ্যাশিং। হ্যাশিং দিয়ে করলে এটা ক্লোজ টু অর্ডার অফ 1 দিয়ে অ্যাক্সেস করা যায়। সো এই কারণে ওইখানে হ্যাশ ম্যাপ বলে। পাইথনের ডিকশনারি বলার কোনো হিস্ট্রিক্যাল অন্য রিজন আছে নাকি সেটা আমি শিওর না, বাট মোটামুটি আপনারা এই জিনিসটাকে অনেকটা ডিকশনারির সাথে মানে অ্যাকচুয়াল ডিকশনারির সাথে কম্পেয়ার করতে পারেন, অ্যাজ ইন যে ডিকশনারিতে কি হয়, আপনার একটা ওয়ার্ড দেয়া থাকে লেটস সে স্কুল, এবং সেই ওয়ার্ডের মিনিংটা দেয়া থাকে, রাইট? আপনি ডিকশনারিতে যদি একটা ওয়ার্ডের মিনিং খুঁজতে যান তাহলে ওয়ার্ডটা কি হয়, আপনি যদি একটা ওয়ার্ড খুঁজে বের করেন স্কুল, তাহলে স্কুল কি জিনিস, স্কুল ইজ অ্যান ইনস্টিটিউশন দ্যাট 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 দ্যাট। সো ডিকশনারির সাথে এই সিমিলারিটি থাকার কারণেই মোস্ট প্রবাবলি এটার নাম ডিকশনারি দেওয়া হয়েছে। Alright, I hope that answered your question. ওকে ভাইয়া। Alright. So আমরা কুইকলি জাস্ট দুইটা জিনিস দেখবো। পাইথনে সুইচ কেস নাই, আমরা যে কোনো ধরনের কন্ডিশনালের কাজকর্ম আমরা সব ইফ এলস দিয়ে করে ফেলি। সো কন্ডিশনালস এন্ড লুপস, এই দুইটা জিনিস আমরা কুইকলি দেখে ফেলবো। সো কন্ডিশনালস আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। লেটস সে আপনাদের একটা নাম্বার আছে, ভ্যালু আছে x সমান 10। সো কন্ডিশনালস এর পার্টটা অ্যাকচুয়াল অন্য ল্যাঙ্গুয়েজের মতোই হালকা একটু ডিফারেন্ট। সো আমরা যেটা করতে পারি যে ইফ x is less than 18 তাহলে আমরা প্রিন্ট করতে পারি। সো খেয়াল করেন পাইথনে আমরা অন্য ল্যাঙ্গুয়েজে কি করি, ইফ এর পরে ব্র্যাকেট দেই, তারপরে বলি যে x ইকুয়াল টু সামথিং, বাট পাইথনে আমরা এই ব্র্যাকেটটা দেই না, আমরা লিখি ইফ x is equal to 18 বা x is less than 18, তারপরে আমরা একটা অন্য ল্যাঙ্গুয়েজে এরকম একটা ব্র্যাকেট দেই, তারপরে সেই ব্লক ক্রিয়েট করি, তাই না? পাইথনে আমরা ব্লক ক্রিয়েট করি না, পাইথনে আমরা এখানে একটা কোলন দেই, কোলন দিয়ে এখানে খেয়াল রাখবেন ইনডেন্টেশন খুবই ইম্পর্টেন্ট পাইথনে। ইনডেন্টেশনের মাধ্যমেই পাইথন ব্লকের হিসাব রাখে এবং ওরা আমাকে অটোমেটিক্যালি ইনডেন্টেশনটা করে দিছে। সো আমি বলতে চাচ্ছি যে x যদি 18 থেকে কম হয় তাহলে বলবে যে প্রিন্ট you are a kid. So let's say x না হয় এটার নাম দেই age, because পাইথনে ভেরিয়েবল নেমিংটা পাইথন প্রোগ্রামাররা অনেক বেশি স্ট্রিক্টলি ফলো করে। সো কারো এজ যদি 18 কম হয় বলবে ইউ আর আ কিড। তো এলসিফ এর বদলে পাইথনের টার্মটা হলো এলিফ। এলিফ আমরা বলতে পারি যে 18 is less than or equal to, আমি অন্যভাবে দেখাই আপনাকে যে age is greater than or equal to 18। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা and লিখি এইভাবে ampersand, বাট পাইথন আমরা ডাইরেক্টলি লিখি and to increase readability, because ampersand এর থেকে and makes more sense actually. If age is greater than or equal to 18 and age is less than or equal to 65, তাহলে আমরা বলতে পারি যে প্রিন্ট অ্যাডাল্ট। এলস, এবং এলস লিখে আমরা এইভাবে আমরা লিখতে পারি যে এল্ডারলি, রাইট? সো কিড, অ্যাডাল্ট, এল্ডারলি। সো আমরা এই প্রোগ্রামটা যদি রান করি, এজ সমান যেহেতু 10, সো আমাকে বলতেছে যে কিড। আমি যদি এজ দেই 25 তাহলে আমাকে বলবে অ্যাডাল্ট। আমি যদি এজ দেই 70 তাহলে আমাকে বলবে এল্ডারলি।
সো আই গেস এতটুকু বেশি আমার আর দেখানোর দরকার নাই, বিকজ বাকি সব অ্যাকচুয়ালি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই, লজিক এন্ড সবকিছু। জাস্ট সিনট্যাক্সটা আমি আপনাদের দেখাই দিলাম। যেমন এখানে এন্ড এর বদলে যদি অর লেখার প্রয়োজন হতো তাহলে আমরা লিখতাম অর, ওকে, এন্ড অর। এন্ড আমরা যদি নট ইউজ করি, যারা এরকম একটা সিম্বল ইউজ করি নট, নটে ডাইরেক্টলি আমরা লিখে দেই নট। তো এন্ড অর নট, এই তিনটা জিনিস আপনারা একটু নোট করে রাখতে পারেন। And that's it about conditionals. অন্য ল্যাঙ্গুয়েজে আর অনেক কিছু থাকে, সুইচ কেস এগুলো থাকে, বাট পাইথনের একটা খুব সুন্দর জেন আছে। ওই জেন অনুযায়ী আপনার, ইনফ্যাক্ট লেট মি শো ইট টু ইউ, ইম্পোর্ট দিস। আপনারা যদি লেখেন ইম্পোর্ট দিস, তাহলে আপনারা এখানে একটা কবিতার মতো দেখবেন। এখানে পাইথনের ডিজাইন প্রিন্সিপাল নিয়ে কিছু ওয়ার্ডস, কিছু স্টেটমেন্টস লেখা। তো এখানে দেখবেন যে পাইথনে বলে যে বিউটিফুল ইজ বেটার দ্যান আগলি। অর্থাৎ আপনারা যদি একটা কোড লেখার দুইটা অপশন পান, যেটা একটা দেখতে আগলি আর একটা দেখতে বিউটিফুল, তাহলে আপনারা বিউটিফুল কোডটাকে বেশি প্রায়োরিটি দিবেন পাইথনিক ওয়েতে কোড করার সময়। আবার বলতেছে এক্সপ্লিসিট ইজ বেটার দ্যান ইমপ্লিসিট। একটা কাজ গোপনে গোপনে হয়ে যাচ্ছে, তার থেকে বেটার হয় আপনি যদি এক্সপ্লিসিটলি লিখে দেন এই কোডটা এই কাজটা করতেছে, আপনি যদি সুন্দরভাবে এক্সপ্লিসিটলি প্রবলেমটা সলভ করে ফেলেন। যেমন একটা এক্সাম্পল হলো, সি ল্যাঙ্গুয়েজে স্ট্রিং, একটা স্ট্রিং থেকে আরেকটা স্ট্রিং কপি করার একটা খুব কোয়ার্কি মেথড আছে, যেটা এরকম যে while পয়েন্টার সি ইজ ইকুয়াল টু পয়েন্টার এস, এরকম কিছু একটা, বা পয়েন্টার সি প্লাস প্লাস সমান পয়েন্টার এস, অথবা পয়েন্টার না, একটা পয়েন্টার, হ্যাঁ, এই কোডটা দিয়ে এস স্ট্রিং এর সব ভ্যালু সি তে আনা যায়। এখন এই কাজটা কিন্তু এক্সপ্লিসিটলি হচ্ছে না, অর্থাৎ এই কোডটা দেখে আমি বুঝতে পারতেছি না কি হচ্ছে, ইমপ্লিসিটলি কোন একভাবে গোপনে হয়ে যাচ্ছে। সো আই ডোন্ট রাইট কোড লাইক দিস, আমি সরাসরি এরকম একটা কোড লেখা ট্রাই করব যে strcpy, দ্যাট ইজ কপি স্ট্রিং ফ্রম এস টু সি, এরকম কোড আমরা বেশি প্রেফার করব। তো আমরা ওরকম হ্যাকার টাইপের, হ্যাকার বলছি, সরি দ্যাটস দ্য রং টার্ম, আপনি যদি ওরকম কুইক হ্যাক করে কোন একটা প্রবলেম সলভ করে ফেলেন, ওইটা থেকে একটা ওয়েল থট স্টেটমেন্ট ইজ ওয়ে বেটার। ইনফ্যাক্ট এর পরের স্টেটমেন্টই বলতেছে সিম্পল ইজ বেটার দ্যান কমপ্লেক্স, অর্থাৎ আমরা সিম্পল ডিজাইন করার ট্রাই করব কমপ্লেক্সিটির থেকে। এন্ড যদি আপনার অপশন না থাকে, অ্যাটলিস্ট মেক শিওর দ্যাট ইট ইজ নট টু মাচ কমপ্লিকেটেড। ফ্ল্যাট ইজ বেটার দ্যান নেস্টেড, অর্থাৎ যত নেস্টেড লেয়ার কমায় আমরা ফ্ল্যাট করতে পারি কোডটাকে, ব্লকের ভিতরে ব্লক, সেগুলো না করে ফ্ল্যাট, এরকম করে আপনার প্রিন্সিপাল গুলো পড়ে দেখতে পারেন যে পাইথনের প্রিন্সিপাল গুলো কেমন। আপাতত আমরা এটাতে আর ফোকাস না করি। তো কন্ডিশনাল, সো এটা কেন এক্সপ্লেইন করলাম, কারণ এখানে একটা লাইন আছে, আপনারা দেখবেন, let's do more, easy to explain is often better, এই যে there should be one and preferably only one obvious way to do it। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট আমার প্রোগ্রামিং এ। যে কোনো একটা কাজ করতে চাইলে, কারণ প্রোগ্রামিং ইঞ্জিনিয়ারিং কিন্তু আর্ট না, আর্টে আপনার একটা ফ্রিডম আছে, আপনি যদি সেই ফ্রিডমটা প্রোগ্রামিং এ অ্যাপ্লাই করেন, তাহলে আপনার গ্রুপ মিলে কাজ করতে পারবেন না। সেম প্রবলেম একজন এক ভাবে সলভ করতেছেন, ইনকনসিস্টেন্ট হয়ে গেল আপনার কোডটা, একজন একজনের কোড দেখে বুঝতেছে না। বাট আপনার যদি প্রোগ্রামিংটা এরকম ভাবে করেন যে একটা প্রবলেম একভাবেই সবাই সলভ করবেন, আপনাদের থিঙ্কিং মেথড যদি সিমিলার হয়ে যায়, তাহলে কিন্তু একজন একজনের কোড দেখে ইজিলি বুঝতে পারবেন। তো এই কারণে আমি বলতে পারি যে পাইথনে এই কন্ডিশনাল চেকিং এর একটাই ওয়ে আছে, ইফ এলস। অন্যান্য ল্যাঙ্গুয়েজে আরো অনেক ওয়ে থাকে, সুইচ স্টেটমেন্ট থাকে, আরো অনেক ওয়ে থাকে, এখানে মোটামুটি জাস্ট একটা ওয়ে আছে, যদিও টার্নারি অপারেটরও আছে, বাট দ্যাট কামস হ্যান্ডি, ওটা একটা পরে দেখাবো না। কন্ডিশনালস গেল, আমরা একটু লুপিংটা দেখে ফেলি। লুপিংটা দেখলে আমাদের মোটামুটি পাইথনের কনসেপ্ট শেষ হবে, এরপরে আমরা MNIST ডেটা সেটটা দেখবো আজকে। তো আচ্ছা, আমরা কি একটা ব্রেক নিব না সাব্বির? হ্যাঁ, ব্রেকটা কি এখন নিব না আর কিছুক্ষণ পরে নিব? 10 মিনিট পরে না? অলরাইট, 10 মিনিট পরে একটা ব্রেক। সো কন্ডিশনালস গেল, আমরা এখন লুপস দেখব, পাইথনে কিভাবে লুপের কাজ করে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেক ধরনের লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ফর ইচ লুপ,
ডু হোয়াইল লুপ। পাইথনে মেইনলি দুই ধরনের লুপ আছে, একটা হলো হোয়াইল আর একটা হলো ফর। আমরা হোয়াইলটা একটু আপাতত দেখবো না, শুধু ফর লুপটা দেখবো। তার আগে আপনাদের জিজ্ঞেস করি, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা ফর ইচ লুপটা কে কে ইউজ করছেন এখানে? ভাই আমি করেছি। জাহান আহমেদ, মহিবুর, একটু কাপল অফ পিপল, জান্নাতুল ফেরদৌস, বারিন্দর রহমান। আচ্ছা, আপনাদের মধ্যে তাহলে কেউ একটু আমাকে এক্সপ্লেইন করেন তো ফর ইচ লুপ আর ফর লুপের ডিফারেন্সটা কি? ফর ইচের ক্ষেত্রে আমাদের আলাদাভাবে আর কি ইন্টিজার ডিফাইন করা লাগতেছে না, ডাইরেক্ট লিস্টার দিয়ে আমরা কাজ করতে পারতেছি। একটা ভেরিয়েবল দিয়ে দেন হচ্ছে আমরা লিস্ট বা যেটা থাকে সেটাকে অ্যাসাইন করে দিতে পারতেছি। ওর ওই ভেরিয়েবলটার ভিতরেই বারবার হচ্ছে ইনিশিয়ালি মানে সিরিয়াল বাই এলিমেন্টগুলো চলে আসতেছে। নাইস। আর কেউ একটু এক্সপ্লেইন করেন? মহিবুর রহমানের অ্যান্সার কারেক্ট। আর কেউ একটু অন্যভাবে এক্সপ্লেইন করতে পারবেন? এনিওয়ান? বেশ অনেকজন হাত তুলছিলেন। Alright, it's okay. So নরমালি আমরা জাভার দুইটা লুপ যদি দেখি, আমরা এরকম করি যে ফর ইন্ট I equal to 0, I less than, let's say আমাদের একটা অ্যারে আছে, আমরা একটা অ্যারে ক্রিয়েট করে ফেলি অ্যাকচুয়ালি। সো আমরা এখানে একটা কোড ARR একটা অ্যারে আছে, মনে করেন 2 4 5 6 7 8 9, এই অ্যারেটা আছে। তো আমরা নরমালি যখন জাভাতে কোড করি আমাদের কি লিখি আমরা, আচ্ছা পাইথনে কমেন্ট দেখাই নাই, কমেন্ট করে হ্যাশ দিয়ে। অন্য ল্যাঙ্গুয়েজে আমরা স্ল্যাশ স্ল্যাশ দেই, বাট পাইথনে আমরা কমেন্ট করি হ্যাশ দিয়ে, দিস ইজ আ কমেন্ট। আর মাল্টিলাইন কমেন্ট অন্য ল্যাঙ্গুয়েজে করে হলো এই এরকম একটা সিনট্যাক্স দিয়ে, বাট পাইথনে আমরা সিঙ্গেল কোট 3 বার দেই, কোট কোট কোট, দেন এটাকে আটকাই দিই, কোট কোট কোট। তো এটার মধ্যে এখন আমি যেগুলো লিখবো এগুলো আর এক্সিকিউট হবে না। তো জাভাতে আমরা দুইভাবে লুপ করতে পারি, এগুলো আপনাদের লিখতে হবে না। একটা ওয়ে হলো এইভাবে যে ফর ইন্ট I equal to 0, I less than জাভাতে আমরা যেটা করি যে আমরা লিখি যে ARR ডট লেন্থ, এরকম কিছু করি আমার যদি মেমরি ঠিক থাকে I++। দেন আমরা হয়তো প্রিন্ট করতে চাইলে আমরা লিখি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন, দেন আমরা লিখি যে ARR এর I নাম্বার আইটেমটা প্রিন্ট করো। ফর ইচ লুপে একটু ডিফারেন্ট কাজ করে। সো জাভাতেই ফর ইচ লুপটা কাজ করে, আমরা লিখি ফর, এবার আর ওই I ভেরিয়েবলটা আমরা ক্রিয়েট করি না, আমরা এবার সরাসরি একটা ভেরিয়েবল ক্রিয়েট করি int let's say a, so that this is going to be number। আমরা ARR নাম দিয়ে এটার নাম দেই নাম্বারস। সো এই অ্যারেটার নাম হলো নাম্বারস, অ্যারে বলতেছি বা লিস্ট, বিকজ অন্য প্রোগ্রামিং এর লিস্টের সাথে অ্যারের সাথে লিস্টের অনেক মিল আছে। আর নাম্বারস এখানে আমরা যেটা করব, আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করব int n, বা আমি নাম দিতে পছন্দ করি নরমালি সিঙ্গুলারে নাম্বার। সো যেহেতু আমরা নাম্বারস একটা প্লুরাল একটা অ্যারে থেকে অ্যাক্সেস করা ট্রাই করতেছি, সো আমি এটা ভেরিয়েবলটার নাম দিব নাম্বার। এবং কোথা থেকে অ্যাক্সেস করব? নাম্বারস থেকে। এবং আমি কি করব, আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন করব, প্রিন্ট করব কি নাম্বার, নট নাম্বারস, নাম্বার। সো এটা হলো জাভার সিনট্যাক্সটা লিখছি আমি। তো এই অ্যারে আর এই অ্যারে সেম কাজই করবে, অ্যারে বলতেছি সরি মাই ব্যাড, লুপ, এই লুপ আর এই লুপ সেম কাজ করবে। এই দুই ধরনের লুপের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে বা সীমাবদ্ধতা আছে, কে জানেন? না ইনহ্যান্স ফর লুপে ভাই প্রথম থেকে শেষ পর্যন্তই যাবে, সেটা আমি কন্ট্রোল করতে পারবো, বাট ইয়েতে ফর লুপে সেটা আমি ইচ্ছে করলে মানে যে কোনো একটা পার্টিকুলার মানে অ্যারে থেকে আমি কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, বাট কখন কোনটা ইউজ করব? মানে যখন দেখা যাচ্ছে যে আমার ওই অ্যারেটা মানে আমার পুরো অ্যারেটাই লাগতেছে, তখন ইনহ্যান্স ফর লুপটা ইউজ করলে মানে ইজিলি অ্যাক্সেস করা যায়। মানে আমি জানি যে আমার প্রথম থেকে সব লাস্ট পর্যন্ত যাইতে হবে। আচ্ছা, বাট যখন দ্যাটস আ গুড অবজারভেশন। সো আমার যদি কখন এরকম হয় যে এরকম একটা অ্যালগরিদম লিখতে চাচ্ছি যেখানে আমার ইনডেক্সটা লাগবে, ইনডেক্সের উপর ডিপেন্ড করে আমি এই কাজটা করতে পারবো, তখন অবভিয়াসলি আমি এটা করব না, তখন আমার এই উপরের লুপটা চুজ করতে হবে। বাট আমার ইনডেক্স যদি না লাগে আমি এই লুপটা চুজ করতে পারি, বিকজ এই লুপটা অনেক বেশি রিডেবল। সো আমি বুঝতে পারতেছি যে আমি নাম্বারস নামে একটা অ্যারে থেকে প্রত্যেকবার একটা একটা করে আইটেম নিচ্ছি প্রত্যেক ইটারেশনে, এবং সেই একটাকে প্রিন্ট করে দিচ্ছি। এখানে আমার ইনডেক্স লাগতেছে না, সবগুলা ভেরিয়েবল আমি অ্যাক্সেস করতে চাচ্ছি নাম্বারসের, কোনো প্রবলেম নাই। সো আমি এইভাবে
এই লুপটা চালাইতে পারতেছি। এই লুপটাতে কি হয়, এই লুপের মতো হুবহু সেম কাজ করে, জাস্ট ডিফারেন্স হলো যে এই কোটেশন সরি এখানে যে কলম দিছি এটাতে যে কাজটা হয় যে এই নাম্বারস লিস্ট থেকে একটা একটা করে এলিমেন্ট ও নেয় এবং সেটাকে প্রিন্ট করতেছে। অলরাইট, তো দ্যাটস ইন জাভা। এই দুটোর মধ্যে একটা সীমাবদ্ধতা হইলো যে আমি ফর ইচ লুপের মধ্যে এই নাম্বারসকে চেঞ্জ করতে পারবো না। দ্যাট ইজ এখানে যেমন আমি রিড করতেছি, রাইটও করতে পারবো, অর্থাৎ আমি ওই নাম্বারসের একটা নির্দিষ্ট ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জও করতে পারবো, কিন্তু এখানে আমি চেঞ্জের অপশনটা নাই, এখানে শুধু আমি রিড করতে পারবো। তো পাইথনের নর্মাল যে ফর লুপটা ওইটা অনেকটাই ফর ইচ লুপের মতো উইথ মোর ফাংশনালিটিস। তো লেটস সি হাউ ইট ওয়ার্কস। তো পাইথনে আমরা এই লুপ এই ফর ইচ লুপটা এইভাবে লিখতে পারি যে ফর নাম্বার, আমরা কোলন ব্র্যাকেট কিছুই দেই না, আমরা এখানে রিডেবল করার জন্য সুন্দর করে লিখি ইন, অর্থাৎ ফর নাম্বার ইন নাম্বারস, অর্থাৎ নাম্বারস থেকে একটা একটা করে নাম্বার নিয়ে, অর্থাৎ নাম্বারসের মধ্যে যে নাম্বারগুলো আছে ফর ইচ নাম্বার ইন নাম্বারস, আপনি ডিফারেন্ট ভাবে পড়তে পারেন এই স্টেটমেন্টটাকে। প্রিন্ট নাম্বার, অর্থাৎ নাম্বার সেলের মধ্যে যত নাম্বার আছে ওইগুলাকে প্রিন্ট করব, আমি একটা একটা করে প্রিন্ট করতে পারতেছি, বা আমি চাইলে অন্য কাজও করতে পারতাম। তো এখন আমার কথা হলো যে আমি ফর ইচের সীমাবদ্ধতায় আটকায় গেলাম, আমার যদি নাম্বারসের লুপ চালায় কিছু এডিট করা লাগে, লেটস সে নাম্বারসের প্রত্যেকটা আইটেমে এক করে যোগ করব, সেই কাজটা আমি লুপের মধ্যে করতে পারতেছি না। সেক্ষেত্রে পাইথনে আরেকটা ওয়ে আছে লুপ চালানোর, এটা হলো এরকম যে ফর আই, তো এখানে আমি একটা আই নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছি যেটা আমার লুপ কাউন্টার ইন, এখন আগের মতোই কিন্তু ফর নাম্বার ইন এই পর্যন্ত, বাট এখানে আমি একটা ফাংশন কল করব, ফাংশনটা হলো রেঞ্জ। রেঞ্জ ফাংশনটা আমাকে অ্যাকচুয়ালি লিস্ট রিটার্ন করে না, বাট আপনারা চিন্তা করতে পারেন যে এটা একটা লিস্ট রিটার্ন করতেছে। লেটস সে আমরা বলে দিব যে 0 থেকে 6 এর আগ পর্যন্ত বা লেটস সে 10 এর আগ পর্যন্ত 2 করে বাড়তে থাকবে। তো দিস ইজ দ্য সেম অ্যাজ টু সেইং ফর int I equal to 0, I less than 10, I সমান বা I plus equal to 2, এটা বলা যে কথা জাভাতে, আর এখানে সেই কথা। ইনফ্যাক্ট আমি যদি এখন আইটাকে প্রিন্ট করে দেখি, আমি আইটাকে প্রিন্ট করতে পারি এবং আমাকে প্রিন্ট করে দিচ্ছে 0 2 4 8, এবং আমি যদি এখন এইভাবে ইন্ডেক্সিং করে প্রিন্ট করতে চাই নাম্বারসকে, আমি সেটাও করতে পারবো। আমার মনে হয় আমি একটু কুইকলি যাচ্ছি, আপনারা কি আমার সাথে পারতেছেন একসাথে থাকতে? ইয়েস ভাই। অলরাইট, বাট এখানে কোনো অ্যাসাইনমেন্ট ফিল করার কিছু নাই, কেউ যদি মনে হয় যে একটু পিছায় গেছেন বা কোনো কিছু রিক্যাপ লাগবে, আই এম হিয়ার। অলরাইট, সো আমরা এটাকে তাহলে এখানে আমরা এখানে যেটা করতে পারি ফর I in range length of numbers, so len numbers, this is the same as to saying, এই যে এখানে আমরা যে জিনিসটা বলছিলাম যে I equal to 0, I less than numbers এর লেন্থ পর্যন্ত যাব, এখানে আমি কাজটা করতে পারি যে রেঞ্জ 0 থেকে স্টার্ট হবে, কত পর্যন্ত যাবে, লেন্থ অফ নাম্বারস পর্যন্ত যাবে, কত করে বাড়বে, 1 করে বাড়বে, তাই না? এটা আমি করতে পারতেছি। সো আমি এখন প্রিন্ট করতে পারি প্রিন্ট নাম্বারস এর I নাম্বার ইনডেক্স, সো এটাও আমি করতে পারতেছি। রেঞ্জ ফাংশনের কিছু মজার ব্যাপার আছে, আমরা একটু আগের ফাংশনটাকে দেখাই একটু আবার। আপনারা যদি তিনটা প্যারামিটার না পাস করে একটা প্যারামিটার পাস করেন, তাহলে ধরে নেয় যে ইনিশিয়াল বাই ডিফল্ট 0 থেকে শুরু হচ্ছে এবং 1 করে বাড়বে। ইনফ্যাক্ট আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখবেন যে 0 থেকে শুরু হয়েছে, 1 করে বাড়তেছে, আমরা শুধু লাস্টের নাম্বারটা বলে দিচ্ছি। সো আপনাকে যে বারবার এরকম লিখতে হবে 0 10 2 তাও না, বিকজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা 0 থেকেই স্টার্ট করব। সো জাস্ট এখানে 5 লেখা মানে এই লুপের ভিতরে যে কাজটা করব সেই কাজটা কতবার হবে, 5 বার। সো আমরা অনেক কোডিং অনেক কিছু দেখে ফেললাম, পাইথনের একদম বেসিক যা যা আছে সবই দেখে ফেলছি। ইনফ্যাক্ট পাইথন ইজ ভেরি ইজি টু লার্ন, বাট দেন পাইথনের দিয়ে যদি আপনি একদম প্রোডাকশন লেভেলে কিছু কাজ করতে চান তখন একটু মাস্টার করতে আর একটু পড়ালেখা করতে হয়। বাট এতটুকু আমরা যা যা দেখছি এইগুলো যদি জানেন তাহলে পাইথনের বেসিক কাজ আপনি অনেক কিছু করতে পারবেন। সো আমরা এনাফ পাইথন, আমাদের পাইথন শেখা শেষ। ইনফ্যাক্ট এখন আমরা শিখবো PyTorch লাইব্রেরি।
আচ্ছা সাব্বির, আমরা ব্রেকটা নিয়ে নেই এখন তাহলে। রাইট, সো এখন 7:53 বাজে, আমরা 20 থেকে 25 মিনিটের একটা ব্রেক নিব, তারপর আমরা আবার রিটার্ন করব। আই হোপ আপনারা এখানে যে 50 জন আছেন সবাইকে আবার আমি ফেরত পাবো এখানে। তো এস্টিমেটেড 8:15 দিকে আমরা তাহলে আবার ব্যাক করি। আপনারা সবাই একটু মাঝখানে চা নাস্তা করে ফেলেন। ইজ দ্যাট ওকে ফর ইউ অল? ওকে ভাইয়া। ইয়েস ভাইয়া। অলরাইট। ভাইয়া হ্যাঁ ভাই আমি শুরুর দিকে একটু মিস করেছি, তো রেকর্ডিংটা আমরা কোথাও পাইতে পারি? হ্যাঁ, একটা রেকর্ডিং দেয়া হবে, প্লাস তুমি যা মিস করছো ওই ব্রেকের পর এসে আমাকে বললো, আমরা ওইগুলা কিছু জিনিস আবার খুব কুইকলি রিক্যাপ করে ফেলবো। অলরাইট দেন, এভরিওয়ান হ্যাভ আ নাইস ব্রেক।